আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাইকে স্বাগতম আরেকবার জয়কলি পরিবারের পক্ষ থেকে। তো আমরা জানি যে অলরেডি আমাদের কালকে আমাদের 2024-25 বিইউপির পরীক্ষার মাধ্যমে তোমাদের সেশনের পরীক্ষাটা আমাদের অনুষ্ঠিত হতে যাচ্ছে। আর কয়েকদিন পরেই কিন্তু আমাদের ঢাবির পরীক্ষা, তারপর হচ্ছে আমাদের জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা অনুষ্ঠিত হবে। তো এর ভিতরে সবচাইতে প্যারা যে বিষয়টা সেটা সবাই আমরা জানি, সেটা রিটেন নিয়ে আসলে আমাদের প্যারাটা হবে। তো আজকে বেসিক্যালি আমরা রিটেন নিয়ে আলোচনা করব। রিটেন নিয়ে অনেক বেশি আমরা জানি যে প্যারা কি ধরনের কোশ্চেন আমাদের আসতে পারে, কি না কোশ্চেন আমাদের আসতে পারে, এগুলো নিয়ে আজকে আলোচনা করব। এবং এর সাথে আরেকটা আমি আজকে বোনাস পয়েন্ট তোমাদেরকে দিয়ে দিব, যারা আপনারা বিইউপিতে পরীক্ষা দিবেন, বিইউপির আগামীকাল এপিএসটি অনুষদের জন্য কি কি বায়োলজি টপিকস আমরা পড়ে যাব সেগুলো নিয়ে একটু আলোচনা করব, ঠিক আছে? তো এর আগে একটু সবাই একটু ঝটপট কমেন্ট করে জানাই দিবেন যে ভাইয়ার ভয়েসটা আপনারা ক্লিয়ার শুনতে পারতেছেন কিনা এবং বোর্ডটা ক্লিয়ার কিনা। সবাই একটু দ্রুত কমেন্ট করবেন, সবাই একটু দ্রুত কমেন্ট করবেন। এবং যারা এখন পর্যন্ত ক্লাসটাতে জয়েন করেননি, অতি দ্রুত আপনারা ক্লাসটাতে জয়েন করেন। আমি কিছুক্ষণের মধ্যেই আপনারা আসা মাত্রই আমি ক্লাসটা শুরু করব, কারণ আজকে খুবই একটা গুরুত্বপূর্ণ ক্লাস হতে যাচ্ছে। আমাদের রিটেন নিয়ে আলোচনা করব। রিটেন নিয়ে আমি অনেক কয়টা ক্লাস নিব। আপনারা অনেকে বলছেন ভাই আপনি রিটেন নিয়ে আলোচনা করেন। রিটেন নিয়ে আজকে আমি 3টা অধ্যায়ের উপর আলোচনা করব, প্রাণীবিদ্যার 3টা অধ্যায়ের উপর আলোচনা করব। কি কি টপিকস স্পেশালি আমাদের জগন্নাথ বিশ্ববিদ্যালয়, কি কি টপিকস আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ, এগুলো নিয়ে আলোচনা করব, ঠিক আছে? তো যারা এখন পর্যন্ত ক্লাসে আমরা জয়েন করি নাই, অতি দ্রুত আমরা ক্লাসটাতে জয়েন করে ফেলি এবং যার যার অবস্থান থেকে আমরা দ্রুত টাইমলাইনে ক্লাসটা শেয়ার করে দিই। সবাই একটু দ্রুত টাইমলাইনে ক্লাসটা কি করে শেয়ার করে দেয়। এবং যারা এখন পর্যন্ত ক্লাসে জয়েন করেননি, অতি দ্রুত আমরা ক্লাসটাতে জয়েন করে ফেলি, অতি দ্রুত আমরা ক্লাসটাতে জয়েন করে ফেলি, ঠিক আছে? আচ্ছা, আমি বিভিন্ন গ্রুপে ক্লাসটা শেয়ার করে দিচ্ছি, আপনারাও একটু গ্রুপটাতে ক্লাসটা শেয়ার করে দিবেন। সবাই একটু গ্রুপটাতে ক্লাসটা আপনারা শেয়ার করে দিবেন, ঠিক আছে? সবাই দ্রুত আপনারা ক্লাসটা শেয়ার করে দেবেন। কিছুক্ষণের মধ্যে ক্লাসটা শুরু করে দিব, কিছুক্ষণের মধ্যে আমি ক্লাসটা শুরু করে দিব। এবং কে কোথা থেকে আজকে ক্লাসে জয়েন করছেন একটু আমরা দ্রুত ঝটপট আমরা কমেন্ট করে জানিয়ে দিই, একটু দ্রুত ঝটপট কমেন্ট করে জানিয়ে দেয়। এবং ক্লাস শুরুর আগে সবাই একটু বলবেন যে আসলে আপনারা ভাইয়ার ভয়েসটা শুনতে পারতেছেন কিনা, ভাইয়ার ভয়েসটা শুনতে পারতেছেন কিনা এবং বোর্ডটা ক্লিয়ার কিনা। আপনারা কমেন্ট করা মাত্রই আমি ক্লাসটা শুরু করে দিব, কমেন্ট করা মাত্রই ক্লাসটা আমি শুরু করে দিব। আমি কিছুক্ষণের মধ্যে ক্লাসটা শুরু করে দিব। আচ্ছা, তো আজকে আমাদের বায়োলজির সেকেন্ড পার্টের অধ্যায় 1, দ্যাট মিনস হচ্ছে যে আমাদের প্রাণীর বিভিন্নতা, শ্রেণীবিন্যাস, প্রাণী পরিচিতি এবং পরিপাক এবং শোষণ, এই 3টা টপিকস নিয়ে আপনাদের সামনে আলোচনা করব। দেখবো যে 3টা টপিকস থেকে কি ধরনের কোশ্চেন আমাদের লিখিতর জন্য, স্পেশাল রিটেনের জন্য কি ধরনের কোশ্চেন আমাদের আসতে পারে সেগুলো নিয়ে একটু আলোচনা করব, ঠিক আছে? ওকে, তো সবাই একটু যার যার অবস্থান থেকে আমরা টাইমলাইনে ক্লাসটা একটু শেয়ার করে দেই। সবাই টাইমলাইনে ক্লাসটা শেয়ার করে লিখে সবাই একটু ডান লিখি, সবাই একটু আমরা ডান লিখি। এবং আজকে আচ্ছা, এবং এই ক্লাসটা একটু সবাই টাইমলাইনে ক্লাসটা শেয়ার করে, বেশি বেশি টাইমলাইনে ক্লাসটা আমরা শেয়ার করব। এবং সবাই আমরা খাতা কলম নিয়ে বসে যাবো। আজকে ক্লাসটা অত্যন্ত বেশি গুরুত্বপূর্ণ এবং আমি যে 3টা চ্যাপ্টার পড়াবো সেই 3টা চ্যাপ্টারে খুবই গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে পড়াবো ইনশাল্লাহ। আপনারা হচ্ছে যে পড়লে এখান থেকে আমরা কমন পাবো। আচ্ছা, একজন বলছে যে নিট বিইউপি এপিএসসি সলিউশন পোস্ট, হ্যাঁ সমস্যা নেই, ওইটা আপনারা পেয়ে যাবেন। এবং আরেকটা যেটা সেটা কালকে আমরা অনেকেই আমরা হচ্ছে যে বিইউপি পরীক্ষা দিতে যাব। বিইউপি পরীক্ষা দিতে গেলে একটা সাজেশন আমি খুব দ্রুত সময় আপনাদেরকে দিয়ে দেবো, ঠিক আছে? তো সবাই একটু টাইমলাইনে ক্লাসটা আমরা শেয়ার করি, সবাই একটু দ্রুত টাইমলাইনে ক্লাসটা আমরা শেয়ার করি, অতি দ্রুত আমরা টাইমলাইনে ক্লাসটা শেয়ার করি। সবাই দ্রুত টাইমলাইনে ক্লাসটা আমরা শেয়ার করব এবং সবাই টাইমলাইনে ক্লাসটা শেয়ার করে আমরা একটু ডান লেখার চেষ্টা করি, ঠিক আছে? ওকে, আচ্ছা, প্রাণী বিভিন্নতা ও শ্রেণীবিন্যাস। এর আগে আমাকে একটু বুঝতে হবে যে আসলে এখান থেকে কি কি টপিকস আমাদের পড়তে হবে, ঠিক আছে? সবাই একটু আমরা দ্রুত কমেন্ট করি, সবাই একটু দ্রুত কমেন্ট করি, ঠিক আছে? কে কোথা থেকে ক্লাসটা আপনারা করতেছেন সবাই একটু দ্রুত আমরা কমেন্ট করি, অতি দ্রুত আমরা একটু ঝটপট ক্লাসটা কমেন্ট করি। আমরা কে কোথা থেকে আজকে ক্লাসটা আমরা করতেছি একটু অতি দ্রুত আমরা টাইমলাইনের ক্লাসটা একটু কমেন্ট করি, সবাই দ্রুত একটু কমেন্ট করি, ঠিক আছে? আচ্ছা, প্রাণী বিভিন্নতা শ্রেণীবিন্যাস থেকে আসলে এখান থেকে আমাদের যে সমস্ত টপিকসগুলো আমাদের পরীক্ষার জন্য অত্যাধিক বেশি গুরুত্বপূর্ণ, যেগুলো আমাদের লিখিত পরীক্ষার জন্য লাগবে, ঠিক আছে? আচ্ছা, যে লাগবে আমি প্রত্যেকটা কোশ্চেন পড়াবো, সমস্যা নেই।
প্রতিসাম্য টপিকসটা কিন্তু আমাদের লিখিত পরীক্ষার জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ, ঠিক আছে? প্রতিসাম্যের ভিত্তিতে প্রাণীদেরকে আসলে কয়টি ভাগে ভাগ করা যায়, এই টপিকসটা পরীক্ষার জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। সবাই তো খাতা কলম নিয়ে আমরা লিখি, তারপর হচ্ছে যে সিলোমের ভিত্তিতে কয়টি ভাগে ভাগ করা যায়, এটাও টপিকসটা পরীক্ষার জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। তারপর হচ্ছে ক্লিভেজ যে আছে, সেই ক্লিভেজের উপর ভিত্তি করে প্রাণীদেরকে আমি কয়টি ভাগে ভাগ করা যায়, এটাও আমাদের পরীক্ষার জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। তাহলে কি কি গেল ভাইয়া? প্রতিসাম্য গেল, সিলোম গেল, ক্লিভেজ গেল, ঠিক আছে? আচ্ছা, এখানে আরো গুরুত্বপূর্ণ যেটা আছে যে হোমোনিম কি, হোমোনিম, হোমোনিম এবং হচ্ছে টটোনিম, হোমোনিম এবং হচ্ছে টটোনিম, এটাও কিন্তু আমাদের লিখিত পরীক্ষার জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। হোমোনিম এবং হচ্ছে টটোনিম লিখিত পরীক্ষার জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। তারপরে যে পরীক্ষার মধ্যে দিতে পারে করডাটা পর্বের শ্রেণীবিন্যাস, সবাই একটু আমরা কমেন্ট করে আজকের ক্লাসটা কে কোথা থেকে আমরা জয়েন করছি। করডাটা পর্বের শ্রেণীবিন্যাস, এই কটা পয়েন্ট কিন্তু আমাদের লিখিত পরীক্ষার জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ, ঠিক আছে? লিখিত পরীক্ষার জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। তাহলে প্রতিসাম্য, সিলোম, ক্লিভেজ, হোমোনিম, টটোনিম এবং করডাটা পর্বের শ্রেণীবিন্যাস, এই কটা পয়েন্ট পরীক্ষার জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ, ঠিক আছে? সবাই একটু আমরা ক্লাসটা দ্রুত আমরা টাইমলাইনে শেয়ার করব, সবাই দ্রুত টাইমলাইনে ক্লাসটা আমরা শেয়ার করব, ঠিক আছে? ওকে, সবাই টাইমলাইনে ক্লাসে শেয়ার করে ডান ওকে। দেখেন প্রথম কোশ্চেন খুবই গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন, সবাই আমরা খাতা কলম নিয়ে বসে যাই বা আমার সাথে একটু কমেন্ট করার চেষ্টা করব। প্রথম কোশ্চেন কি দেওয়া আছে? তরুণাস্থি মাছ এবং অস্থিময় মাছের মধ্যে পার্থক্য লিখুন। তরুণাস্থি মাছ এবং হচ্ছে যে অস্থিময় মাছ, দ্যাট মিন্স কনডিকটিস এবং অ্যাক্টিনোপটেরিকজির মধ্যে পার্থক্য আমাদের এখানে লিখতে বলছে, খুবই গুরুত্বপূর্ণ একটা পার্থক্য। মাসকাদ মাছ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, প্রথম কোশ্চেন কি দেওয়া আছে? তরুণাস্থি মাছ এবং অস্থিময় মাছের মধ্যে পার্থক্য লেখো। খুবই গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন আমাদের রিটেনের জন্য, সবাই একটু খাতা কলম নিয়ে বসে পারবো, ঠিক আছে? তরুণাস্থি মাছ এবং অস্থিময় মাছের মধ্যে পার্থক্য। আচ্ছা, পার্থক্যের বিষয় আমরা কিন্তু আমি এখানে যে নোটটা যে আমি আপনাদেরকে দেখাচ্ছি হুবহু কিন্তু এইভাবে কিন্তু আপনারা যদি দেন অবশ্যই কিন্তু ফুল নম্বর আমরা কি করতে পারবো, ক্যারি করতে পারবো, ঠিক আছে? পার্থক্য বিষয় কি আছে দেখেন, বাসস্থান, তারপর ত্বকের আবরণ, অন্তকঙ্কাল, এদের পুচ্ছ পাখনা, এদের রেচন বর্জ্য, এদের নিষেক এবং মাস্ট বি উদাহরণ আমাদের দিতে হবে। এই কোশ্চেনটা কিন্তু এবার আমাদের লিখিত পরীক্ষার জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। তরুণাস্থি মাছ এবং অস্থিময় মাছের মধ্যে পার্থক্য, সবাই তো আমার সাথে কমেন্ট করবেন। বলেন তো তরুণাস্থি মাছের বাসস্থান কোথায়? এরা ম্যাক্সিমামে কি বলেন তো? সামুদ্রিক। কি বললাম? তরুণাস্থি মাছের ম্যাক্সিমামই হচ্ছে আমাদের কি সামুদ্রিক, এবং অস্থিময় মাছের ম্যাক্সিমামই হচ্ছে সামুদ্রিক এবং হচ্ছে মিঠাবাসী। এবং আমরা এ কথাই জানি যে অস্থিময় মাছের মধ্যে, জীবিত মাছের মধ্যে অস্থিময় মাছ হলো 97% হচ্ছে আমাদের অস্থিময় মাছ। তাহলে প্রথম পয়েন্টটা কি গেল? সবাই তো আমার সাথে লেখি খাতার মধ্যে এবং কমেন্ট করি। প্রথম কথাটা কি বলছি? তরুণাস্থি মাছের সবাই হচ্ছে আমাদের কি বলেন তো? সামুদ্রিক, এবং এরা হচ্ছে সামুদ্রিক এবং মিঠা পানির মাছ। আচ্ছা, পরের কথা কি বলছি? আমরা জানি যে মাছের আইস কিন্তু হতে পারে প্ল্যাকয়েড হতে পারে, সেটা হতে পারে সাইক্লয়েড, সেটা হতে পারে টিনয়েড বা গ্যানোয়েড। আমার কথা হলো তরুণাস্থি মাছের আইসটা কিরকম? তরুণাস্থি মাছের আইসটা হচ্ছে প্ল্যাকয়েড আইস। সবাই একটু আমরা কমেন্ট করে জানাই দিই তরুণাস্থিময় মাছের আইসটা কিরকম বলেন। তরুণাস্থিময় মাছের আইসটা হচ্ছে প্ল্যাকয়েড আইস। আর অস্থিময় মাছের আইসটা কিরকম? সেটা হতে পারে গ্যানোয়েড, সেটা হতে পারে সাইক্লয়েড, সেটা হতে পারে টিনয়েড। তাহলে আমি কি বললাম? তরুণাস্থিময় মাছের আইসটা কিরকম? প্ল্যাকয়েড আইস। আর হচ্ছে অস্থিময় মাছের আইসটা কিরকম? সাইক্লয়েড বা টিনয়েড আইস। আচ্ছা, যেহেতু তরুণাস্থি মাছ, তাহলে অবশ্যই এর অন্তকঙ্কালটা কি দ্বারা গঠিত হচ্ছে? তরুণাস্থি দ্বারা তৈরি হচ্ছে। আর যেহেতু অস্থিময় মাছ, তার মানে কি এর তরুণাস্থিটা আমাদের কি দ্বারা তৈরি হচ্ছে? অস্থি দ্বারা তৈরি হচ্ছে। আচ্ছা, এর যে পুচ্ছ পাখনাটা যে আছে, এর পুচ্ছ পাখনাটা কিরকম হতে পারে? এতে ল্যাসটা হতে পারে হ্যাটারো সার্কাল। কি বললাম? হ্যাটারো সার্কাল। কি বললাম? হ্যাটারো সার্কাল। এবং অস্থিময় যে মাছ যে আসে সেটা হতে পারে হোমো সার্কাল বা ডাইফি সার্কাল হতে পারে। খুবই গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন। এই টপিকসটা কিন্তু এবার আমাদের বিউপির জন্য কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ। অনেকে আমরা আগামীকাল কিন্তু বিউপিতে কিন্তু পরীক্ষা দিব। আপনারা অনেকে বায়োলজির সাজেশন চাইছেন, আমি বায়োলজি পড়ার মাঝে মাঝে আগামীকাল কিন্তু এপিএসটি অনুষদের জন্য সাজেশনগুলো বলে দিচ্ছি, ঠিক আছে? দেখেন পরীক্ষার মধ্যে কোশ্চেন দিতে পারে তরুণাস্থিময় মাসের প্রধান রেচন বর্জ্য কি? সবাই তো কমেন্ট করি তো। তরুণাস্থিময় মাসের প্রধান রেচন বর্জ্য কি বলেন তো? ইউরিয়া।
আর হচ্ছে যে অস্থিময় মাছের প্রধান রেচন পদার্থ কি অ্যামোনিয়া এদের নিষেকটা কি হচ্ছে এদের নিষেক আমরা যে দুই ধরনের নিষেক হয় একটা অন্তঃনিষেক আর একটা কি নিষেক বলেন তো বহির্নিষেক ঠিক আছে অন্তঃনিষেক কোথায় করতেছে তরুণ অস্থিময় মাসে করতেছে আর অস্থিময় মাসে কি করতেছে বলেন তো বহির্নিষেক করতেছে মাস্ট বি এর এক্সাম্পলটা কিন্তু এমন যদি কোশ্চেন যদি আমাদের জগন্নাথে লিখিত পরীক্ষার জন্য চায় বা ঢাবিতে যদি রিটেন পরীক্ষার জন্য চায় অবশ্যই কিন্তু এর এক্সাম্পলগুলো দিতে হবে হাঙ্গর মাসের উদাহরণ দিতে হবে আমরা সবাই জানি ইলিশ মাছের বৈজ্ঞানিক নামটা কি বলেন তো টিনুয়া লোসা ইলিশা সবাই তো আমরা কমেন্ট করি ইলিশ মাছের বৈজ্ঞানিক নামটা কি বলেন তো ইলিশ মাছের বৈজ্ঞানিক নাম কি বলেন ইলিশ মাছের বৈজ্ঞানিক নামটা কি হ্যাঁ বলেন সবাই তো কমেন্ট করি ধন্যবাদ মাসকান মাইশাকে ইলিশ মাছের বৈজ্ঞানিক নামটা কি বলেন টিনুয়ালোসা ইলিশা ইলিশ মাছের বৈজ্ঞানিক নামটা কি বলছি টিনুয়ালোসা ইলিশা আচ্ছা একটু আমরা যদি ব্যাকে যাই দেখেন এখানে একটা কোশ্চেন আমরা একটু পরীক্ষার মধ্যে দিতে পারে সেটা হচ্ছে হোমোনিম কি দেখেন পরীক্ষার মধ্যে দিতে পারে সেটা হচ্ছে আমাদের সিনোনিম কি খুবই গুরুত্বপূর্ণ একটা কোশ্চেনটা কি বলছে বলেন তো সিনোনিম কি এটাও কিন্তু লিখিত পরীক্ষার জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ কেউ কি বলতে পারবেন আপনারা সিনোনিম মানে কি কোশ্চেনটা কি বলছি সিনোনিম ঠিক আছে সিনোনিম মানে কি বলেন সিনোনিম মানে কি সিনোনিম মানে হচ্ছে যে যদি কখনো একটা প্রজাতির জীবের কি বললাম সিনোনিম মানে আমরা কিন্তু ইংরেজিতে সিনোনিমস পড়ছি যদি কখনো একই প্রজাতির দুইটা বৈজ্ঞানিক নাম হয় সে ঘটনাটাকে আমি কি বলবো সিনোনিম বলবো দেখেন আমরা কিন্তু সবাই কিন্তু কি বলছি সবাই বলছি যে ইলিশ মাছ তাই না ইলিশ মাছের কিন্তু বৈজ্ঞানিক নাম কিন্তু দুটো হতে পারে কি বললাম ইলিশ মাছের বৈজ্ঞানিক নাম দুটো হতে পারে কি হতে পারে একটা হতে পারে আমাদের টিনুয়ালোসা ইলিশা কি হতে পারে টিনুয়ালোসা ইলিশা এটা একটা হতে পারে ঠিক আছে এটা ইলিশ মাছের বৈজ্ঞানিক নাম আরেকটা কিন্তু বৈজ্ঞানিক নাম কিন্তু আছে কি বলেন তো ভাই হিলসা ইলিশা এটা নাম কি বলছি হিলসা HILSAILISHA দ্যাট মিন্স আমরা কি দাঁড়াচ্ছে একই প্রজাতির কয়টা বৈজ্ঞানিক নাম দুটা বৈজ্ঞানিক নাম একই প্রজাতির দুটা বৈজ্ঞানিক নাম এই ধরনের ঘটনাটাকে আমরা কি বলবো এই ধরনের ঘটনাটাকে আমরা হচ্ছে সিনোনিম বলবো কি বলবো সিনোনিম আচ্ছা এখান থেকে আরেকটা লিখিত পরীক্ষার মধ্যে আমাদের কোশ্চেন দিতে পারে সেটা হচ্ছে যে টটোনিম কি কি বললাম বলেন তো টটোনিম কি টটোনিম আমরা কেউ বলতে পারবো আসলে টটোনিম মানে কি আমরা জানি যে বৈজ্ঞানিক নাম মানে কি বৈজ্ঞানিক নাম মানে হচ্ছে যে গণ প্লাস প্রজাতি মিলে আমাদের কি হচ্ছে বলেন তো বৈজ্ঞানিক নাম হচ্ছে যেমন দেখেন গোকরা সাপ আমরা কিন্তু এই যে আমি যে কয়টা বৈজ্ঞানিক নাম পড়াবো এগুলো কিন্তু লিখিত পরীক্ষার জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ আমরা জানি যে গোকরা সাপের বৈজ্ঞানিক নামটা কি না যা এটা হচ্ছে গোকরা সাপের বৈজ্ঞানিক নাম সবাইটা আমরা কমেন্ট করি গোকরা সাপের বৈজ্ঞানিক নামটা কি বলেন তো না যা ঠিক আছে তারপর দেখেন কাতল মাছ কি মাছ কাতল মাছ ঠিক আছে কাতল মাছের বৈজ্ঞানিক নামটা কি কাতল মাছের বৈজ্ঞানিক নামটা কি কাতল মাছের বৈজ্ঞানিক নামটা CATLA কাতলা CATLA কাতলা এটা কিন্তু কিসের বৈজ্ঞানিক নাম আমাদের কাতল মাছের বৈজ্ঞানিক নাম ঠিক আছে তারপর দেখেন চোখ কৃমি কি কৃমি চোখ কৃমি ঠিক আছে চোখ কৃমি এই চোখ কৃমি বৈজ্ঞানিক নামটা কি বলেন তো লোআ এটা কিসের বৈজ্ঞানিক নাম আমাদের হচ্ছে চোখ কৃমির বৈজ্ঞানিক নাম একটা জিনিস দেখেন আপনারা একটু লক্ষ্য করেন সবাই লক্ষ্য করেন আমরা জানি যে কি গণ প্লাস প্রজাতি মিলে কি হচ্ছে গণ প্লাস প্রজাতি মিলে আমাদের বৈজ্ঞানিক নাম হচ্ছে এখানে কিন্তু গণ প্লাস প্রজাতি দুটো কিন্তু আমাদের সেম গণ প্লাস প্রজাতির দুটো নাম কিন্তু সেম এই ধরনের ঘটনাটাকে আমরা কি বলবো বলেন তো টটোনিম বলবো এই কোশ্চেনটা আমাদের জগন্নাথ বিশ্ববিদ্যালয় লিখিত পরীক্ষার জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ সবাই একটু আমরা এটা স্ক্রিনশট লিখে কমেন্ট সবাই স্ক্রিনশট লিখে সবাই দান লিখবো সবাই একটু আমরা স্ক্রিনশট লিখে দান লিখবো গুরুত্বপূর্ণ ঠিক আছে ধন্যবাদ পূজানাথ সূচনা মিতুল মনে সবাই একটু স্ক্রিনশট লিখে দান লিখবো সবাই ওকে আচ্ছা ঠিক আছে সবাই একটু স্ক্রিনশট লিখে আমরা দান লেখার চেষ্টা করবো ঠিক আছে আচ্ছা ভালো কথা এখন দেখেন আমরা এই যে স্লাইডটা সবাইকে আমরা বুঝতে পারছি কিনা একটু কমেন্ট করবো এবং এই স্লাইডটা তো আমরা সবাই লিখছি এবং এই স্লাইডটা সবাই একটু আমরা দ্রুত স্ক্রিনশট লিখে এই স্লাইডটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ জিনিস ভাইরা
সবাই একটু আমরা স্ক্রিনশট লিখে ডান লিখবো, সবাই একটু স্ক্রিনশট লিখে ডান লিখবো, বলেন। ধন্যবাদ মাসকাত মাইশার মতো সবাই একটু আমরা কমেন্ট করার চেষ্টা করি এবং ক্লাসটা শেয়ার করবো, ঠিক আছে? ওকে, আচ্ছা, এরপর আমি পরের কোশ্চেনে চলে যাচ্ছি, খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন। পরের কোশ্চেন সবাই একটু অ্যাটেন্টিভ, সবাই খাতা কলমে বসে যায়, এবং যারা এখন পর্যন্ত ক্লাসটা আমরা শেয়ার করি নেই অতি দ্রুত ক্লাসটা শেয়ার করি, এবং যারা ক্লাসটা করতেছি বেশি না, আমাদের দুজন করে আমরা ফ্রেন্ডদেরকে একটু মেনশন করার চেষ্টা করি, ঠিক আছে? ওকে, সবাই একটু দ্রুত ফ্রেন্ডে মেনশন করি, ঠিক আছে? আচ্ছা, খুব গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন না ভাই, কোশ্চেনটা আছে শ্রেণীবিন্যাসের উপর ভিত্তি করে, মানে জীবন পদ্ধতির উপর ভিত্তি করে প্রাণীদেরকে আসলে কটি ভাগে ভাগ করা যায়। খুবই গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন, জীবন পদ্ধতির উপর ভিত্তি করে, কি বলছি বলেন তো? জীবন পদ্ধতির উপর ভিত্তি করে। অবশ্যই অবশ্যই আপনারা মাথায় রাখবেন, অবশ্যই অবশ্যই আপনারা মাথায় রাখবেন ভাইয়েরা, জীবন পদ্ধতির, জীবন, এই কোশ্চেনটা কিন্তু আমাদের জগন্নাথ বিশ্ববিদ্যালয় এবং ঢাবির জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। কি বললাম? জীবন পদ্ধতির উপর ভিত্তি করে প্রাণীদেরকে কটি ভাগে ভাগ করা যায় বলেন তো ভাই? 4টি ভাগে ভাগ করা যায়। কি বললাম? কমেন্ট করেন। জীবন পদ্ধতির উপর ভিত্তি করে প্রাণীরা কয় প্রকার? 4 প্রকার। 4 প্রকার কি কি? 4 প্রকার কি কি? সে হতে পারে মুক্তজীবী, সে হতে পারে পরজীবী, সে হতে পারে মিথজীবী, সে হতে পারে সহজীবী। তার মানে কি, জীবন পদ্ধতির উপর ভিত্তি করে প্রাণীদেরকে আমি 4টি ভাগে ভাগ করতে পারতেছি। কি কি বলেন তো? মুক্তজীবী, প্রত্যেকটা কিন্তু সংজ্ঞাটা কিন্তু খুব সুন্দর করে আমাদের পরীক্ষার মধ্যে দিতে হবে। শুধু কিন্তু সংজ্ঞাগুলো দিলে হবে না, এর সাথে মাস্ট বি আমাদের এক্সাম্পলগুলো দিতে হবে। দেখেন, মুক্তজীবী মানে কি? যারা স্বাধীনভাবে ঘুরে বেড়াচ্ছে, এবং যারা কি হচ্ছে স্বাধীনভাবে ঘুরে বেড়াচ্ছে, এবং যাদের কোনো সহযোগিতার প্রয়োজন। কবুতর, কবুতরের বৈজ্ঞানিক নামটা কি? সবাই তোমরা কমেন্ট করে জানাই দিতে ভাই, কবুতরের বৈজ্ঞানিক নামটা কি? কলম্বা, কলম্বা লিভিয়া, কলম্বা লিভিয়া। এটা কিসের বৈজ্ঞানিক নাম? আমাদের হচ্ছে যে কবুতরের বৈজ্ঞানিক নাম, ঠিক আছে? আচ্ছা, পরজীবী মানে কি? যাদের, পরজীবী মানে কি? যাদের, দেখেন, যেসব প্রাণী খাদ্যের জন্য অন্য প্রাণীর দেহ থেকে আশ্রয় গ্রহণ করে এবং আশ্রয়দাতার দেহ থেকে খাদ্য শোষণ করে বেঁচে থাকে, তাদেরকে আমরা কি বলতেছি? পরজীবী, বা কি বলতেছি? প্যারাসাইট বলতেছি। পরজীবী বা কি বলতেছি ভাইয়ারা? প্যারাসাইট বলতেছি, ঠিক আছে? এই প্যারাসাইটের বৈজ্ঞানিক নামটা কি বলেন তো? কৃমি, যকৃত কৃমি। যকৃত কৃমির বৈজ্ঞানিক নামটা কিন্তু, এটাও কিন্তু আমাদের আগামীকাল বিইউপির পরীক্ষার জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। নিচের কোনটি যকৃত কৃমির বৈজ্ঞানিক নাম? কি বললাম? নিচের কোনটি যকৃত কৃমির বৈজ্ঞানিক নাম? ঠিক আছে? আচ্ছা, আচ্ছা, কি বলছে? নিচের কোনটি যকৃত কৃমির বৈজ্ঞানিক? যকৃত কৃমির বৈজ্ঞানিক নামটা হচ্ছে যে আমাদের হচ্ছে ফ্যাসিকোলা হেপাটিকা। কারণ কি আমরা জানি যকৃত কি আছে? হেপাটিক শিখা আছে, নাম হচ্ছে ফ্যাসিকোলা হেপাটিকা। আচ্ছা, এরপর চলে আসছে মিথজীবী। মিথজীবীকে আমরা কি বলতেছি? সিম্বায়ন বলতেছি। আর সহজীবীকে আমরা কি বলছি? কমেন্সাল বলতেছি। মিথজীবী মানে কি? শুনেন কথাটা, যখন দুটা ভিন্ন প্রজাতির জীব একসাথে বসবাস করতেছে, যখন দুটা ভিন্ন প্রজাতির জীব একসাথে বসবাস করতেছে এবং দুজন দুজনকে দ্বারা উপকৃত হচ্ছে, সে ঘটনাটাকে আমরা মিথজীবী বলবো, ঠিক আছে? যেমন আপনারা কিন্তু পড়ছেন, হাইড্রা পড়েছেন না? হাইড্রার মিথজীবী কিন্তু অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, ঠিক আছে? হাইড্রাতে কি বলা আছে? যখন দুটা ভিন্ন প্রজাতির প্রাণী পারস্পরিক সহযোগিতা সাহায্যের ফলে উভয় উপকৃত হচ্ছে, এই ঘটনাটাকে আমরা কি বলবো? মিথজীবী প্রাণী বলবো। যেমন কি আছে? ক্লোরোহাইড্রা, ভিরিডিসিমা আর জু কোলেরা। তার মিথজীবী এক্সাম্পলটা কি বলছি? সবাই একটু ঝটপট কমেন্ট করি, বলেন। মিথজীবী এক্সাম্পলটা আমি কি বলছি? বলছি যে ক্লোরোহাইড্রা, ভিরিডিসিমা আর জু কোলেরা। সহজীবী মানে কি? যখন দুটা ভিন্ন প্রজাতির জীব একত্রে বসবাস করতেছে, কিন্তু কেউ দ্বারা উপকৃত হচ্ছে না, আবার অপকৃত হচ্ছে না। কেউ দ্বারা উপকৃত হচ্ছে না, অপকৃত হচ্ছে না, এই ঘটনাটাকে আমরা কি বলবো? সহজীবী বলবো। যেমন খুব সুন্দর করে আছে, রেমোরা নামক চোষক মাছ শার্ক বা অন্য কোনো মাছের দেহে সংযুক্ত থেকে সহজীবিতা প্রদর্শন করে। তো আপনারা একটু, যে কয়জন ক্লাস করতেছেন সবাই একটু কমেন্ট করেন, এই কোশ্চেনটা আমাদের যদি জগন্নাথ বিশ্ববিদ্যালয় লিখিত পরীক্ষা অথবা ঢাকা বিশ্ববিদ্যালয় লিখিত পরীক্ষা আপনি আসলে পারবো কি পারবো না, সবাই একটু কমেন্ট করেন। এবং সবাই একটু এই স্লাইডটা দ্রুত আমরা কি করি? স্ক্রিনশট লিখে ডান লিখবো। সবাই আমরা স্ক্রিনশট লিখে সবাই ডান লিখবো। সবাই দ্রুত দ্রুত, সবাই দ্রুত আমরা কমেন্ট করবো, সবাই দ্রুত আমরা কমেন্ট করবো, বলেন। সবাই দ্রুত আমরা কমেন্ট করার চেষ্টা করবো। খুবই গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন। এই কোশ্চেনটা কিন্তু লিখিত পরীক্ষার জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ, ঠিক আছে? লিখিত পরীক্ষার জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ, ঠিক আছে? আচ্ছা,
সবাই একটু আমরা দ্রুত এটা স্ক্রিনশট লিখে দান লিখবো, সবাই একটু দ্রুত স্ক্রিনশট লিখে আমরা দান লিখবো দ্রুত। এবং যারা এখন পর্যন্ত আমরা ক্লাসে আমরা জয়েন করি নাই, আপনাদের কাজ হলো বেশি বেশি করে ফ্রেন্ডে একটু মেনশন করা, সবাই দ্রুত আমরা ফ্রেন্ডে মেনশন করে ক্লাসে শেয়ার করি, ঠিক আছে? এবং সবাই স্ক্রিনশট লিখে দান লিখি, সবাই একটু আমরা স্ক্রিনশট লিখে দান লিখি। পরের কোশ্চেনে আমি চলে আসবো। দেখেন আমি একটু কথা বলি আমাদের এই কোশ্চেন থেকে, আমাদের এই চ্যাপ্টারটা থেকে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে যে বৈজ্ঞানিক নাম কিন্তু প্রতি বছরই কিন্তু পরীক্ষার মধ্যে আমাদের দেয়। বৈজ্ঞানিক নামগুলো কিন্তু পরীক্ষার জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ, ঠিক আছে? তো বৈজ্ঞানিক নামগুলো কিন্তু মাস্ট বি পরীক্ষার মধ্যে আমাদের আসবে, ঠিক আছে? বৈজ্ঞানিক নামগুলো পরীক্ষার জন্য কি অনেক বেশি গুরুত্বপূর্ণ। এখন আমি আপনাদের সামনে বৈজ্ঞানিক নামগুলো নিয়ে আপনাদের সামনে আলোচনা করব। তো আমি স্পেসিফিক যে বৈজ্ঞানিক নামগুলো বলবো সেগুলো খুব ভালো করে পড়বেন। যেমন পরীক্ষার মধ্যে দিতে পারে গৃহমাছির বৈজ্ঞানিক নাম লেখো, গোলকির্মির বৈজ্ঞানিক নাম লেখো, রুই মাছের বৈজ্ঞানিক নাম লেখো, দোয়েলের বৈজ্ঞানিক নাম লেখো এবং গোকরা সাপের বৈজ্ঞানিক নাম লেখো। খুবই গুরুত্বপূর্ণ কিন্তু একটা কোশ্চেন, ঠিক আছে? খুবই গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন, ওকে? আচ্ছা, গৃহমাছি, দেখেন গৃহমাছির বৈজ্ঞানিক নামটা কি? দেখেন গৃহমাছির বৈজ্ঞানিক নাম হচ্ছে যে মুস্কা ডোমেস্টিকা। সবাই একটু আমার সাথে খাতার মধ্যে লিখবেন এবং একটু কমেন্ট করবেন। কমেন্ট করলে কি হবে, আপনাদের কিন্তু পড়াটা হয়ে যাবে, ঠিক আছে? পূজানাথ বলছে পারবো ভাইয়া, ওকে, ধন্যবাদ। মিতুল মনে পারবো, ওকে। একটু সবাই আমরা দ্রুত ফ্রেন্ডে একটু মেনশন করি, ঠিক আছে? দেখেন গৃহমাছির বৈজ্ঞানিক নামটা কি, সবাই একটু আমরা লিখি মুস্কা ডোমেস্টিকা। গৃহমাছির বৈজ্ঞানিক নামটা কি বলছি বলেন তো? গৃহমাছির বৈজ্ঞানিক নাম মুস্কা, মুস্কা। সবাই আমার সাথে খাতার মধ্যে লিখি মুস্কা ডোমেস্টিকা, এটা কিসের বৈজ্ঞানিক নাম? এটা আমাদের গৃহমাছির বৈজ্ঞানিক নাম, ঠিক আছে? গোলকৃমি বৈজ্ঞানিক নামটা কি? অ্যাসকারিস লিউমব্রিকোআইডিস। কি বললাম? গোলকৃমির বৈজ্ঞানিক নামটা কি বলছি বলেন? অ্যাসকারিস লিউমব্রিকোআইডিস, এটা হচ্ছে গোলকৃমির বৈজ্ঞানিক নাম, ঠিক আছে? রুই মাছের বৈজ্ঞানিক নামটা কি? রুই মাছের বৈজ্ঞানিক নাম হচ্ছে ল্যাবিওরোহিতা। কি বললাম? রুই মাছের বৈজ্ঞানিক নামটা কি বলছি? ল্যাবিওরোহিতা, এটা হচ্ছে রুই মাছের বৈজ্ঞানিক নাম। কাতল মাছের বৈজ্ঞানিক নামটা কি বলছে? কাতলা, এটা হচ্ছে কাতল মাছের বৈজ্ঞানিক নাম। দোয়েলের বৈজ্ঞানিক নামটা কি? কপসাইকাস সাউলারিস। কি বলছি? কপসাইকাস। আমি লিখে দিচ্ছি, সবাই তো খাতার মধ্যে লিখি। দোয়েলের বৈজ্ঞানিক নামটা কি? কপসাইকাস সাউলারিস। এটা কিসের বৈজ্ঞানিক নাম? এটা আমাদের দোয়েলের বৈজ্ঞানিক নাম। গোকরা সাপের বৈজ্ঞানিক নামটা কি বলছি? নাজা। দেখেন আমি কিন্তু কিছু একটা বলছি, যদি কোনো কি হচ্ছে, যদি কোনো প্রজাতির গণ প্লাস প্রজাতির নাম সেম হচ্ছে, সে ঘটনাটাকে আমরা কি বলবো? যদি কোনো প্রজাতির গণ এবং প্রজাতির নাম যদি সেম হয়, সে ঘটনাটাকে আমরা কি বলবো? টটোনিম বলবো। টটোনিমের এক্সাম্পলটা কি? গোকরা সাপের বৈজ্ঞানিক হচ্ছে টটোনিমের এক্সাম্পল, ঠিক আছে? সবাই ক্লিয়ার কিনা একটু কমেন্ট করে সবাই একটু জানিয়ে দিবেন। খুবই গুরুত্বপূর্ণ এই পাঠ্য লিখিত পরীক্ষার জন্য, এগুলো অনেক বেশি গুরুত্বপূর্ণ। সবাই এটা একটু স্ক্রিনশট লিখবো, ঠিক আছে? সবাই একটু আমরা স্ক্রিনশট দেবো, সবাই একটু দ্রুত আমরা স্ক্রিনশট দেবো, ঠিক আছে? ওকে, সবাই দ্রুত। আচ্ছা, এখন আমি পরে কোশ্চেনে চলে আসবো। খুবই গুরুত্বপূর্ণ একটা কোশ্চেনটা ভাইরা কি দেওয়া আছে? আর্থ্রোপোডা পর্বের 5টি শনাক্তকারী বৈশিষ্ট্য লেখো। এবং আর্থ্রোপোডা পর্বের 5টি শনাক্তকারী বৈশিষ্ট্য, এটা পরীক্ষার জন্য কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ, ঠিক আছে? আর্থ্রোপোডা পর্বের 5টি শনাক্তকারী বৈশিষ্ট্য। আচ্ছা, আমাকে এর আগে একটু কমেন্ট করেন তো ভাইরা, রুই মাছ, দেখি কে কমেন্ট করতে। রুই মাছ কোন শ্রেণী বলেন? রুই মাছ কোন শ্রেণীর অন্তর্গত? আর বলবেন যে বনরুই কোন শ্রেণীর অন্তর্গত? খুবই একটা গুরুত্বপূর্ণ কোশ্চেন, পরীক্ষার মধ্যে দেয়। কোশ্চেনটা দুইটা কি বলছি? রুই মাছ কোন শ্রেণীর অন্তর্গত আর হচ্ছে বনরুই কোন শ্রেণীর অন্তর্গত। সবার কাছ থেকে আমি একটু কমেন্ট চাচ্ছি, খুবই গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন। মিতুল মনি, কোশ্চেনটা বোঝার চেষ্টা করেন। রুই মাছ কোন শ্রেণীর অন্তর্গত আর বনরুই কোন শ্রেণীর অন্তর্গত? দুটাই তো রুই, দুটাকে একই শ্রেণী না আলাদা? আমি সবার কাছ থেকে একটু কমেন্ট চাচ্ছি। রুই মাছ কোন শ্রেণীর অন্তর্গত আর হচ্ছে বনরুই হচ্ছে কোন শ্রেণীর অন্তর্গত? বলেন, রুই মাছ কোন শ্রেণীর অন্তর্গত আর বনরুই কোন শ্রেণীর অন্তর্গত? বলেন, রুই মাছ কোন শ্রেণীর অন্তর্গত আর বনরুইটা কোন শ্রেণীর অন্তর্গত? রুই মাছ বেশি ম্যাক্সিমাম জীবিত মাছগুলোর মধ্যে ম্যাক্সিমাম সবগুলো হচ্ছে যে অ্যাক্টিনোপটেরিক জির মধ্যে পড়তেছে। অ্যাক্টিনোপটেরিক জি কি বলছে? তার মানে রুই মাছটা কোন শ্রেণীর অন্তর্গত?
অ্যাক্টিনোপটেরিক যে অন্তর্গত। রুই মাছটা কোন শ্রেণীর অন্তর্গত বলেন সবাই? অ্যাক্টিনোপটেরিক যে অন্তর্গত। বনরুই, বনরুই তাহলে কোন শ্রেণীর অন্তর্গত বলেন তো ভাই? বনরুইটা হচ্ছে ম্যামালিয়ার অন্তর্গত। বনরুইটা কার অন্তর্গত ভাই বলেন সবাই কমেন্ট করে জানাই দেই। বনরুইটা হচ্ছে আমাদের ম্যামালিয়ার অন্তর্গত। ক্লিয়ার? বনরুইটা কার অন্তর্গত? ম্যামালিয়ার অন্তর্গত। পরীক্ষার জন্য কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ, ঠিক আছে? আচ্ছা, এখন দেখেন আমি যে কথাটা আপনাদেরকে বলবো সবাই একটু বুঝতে পারছেন কিনা বলবো। এখন দেখেন আত্মপনা পর্বের 5টি শনাক্তকারী বৈশিষ্ট্য লেখো, পরীক্ষার জন্য কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ। তো আমরা এখন পর্যন্ত যারা ফ্রেন্ডদেরকে মেনশন করি নাই, দেখি কারা কারা আমার সামনে একটু দ্রুত ফ্রেন্ডদেরকে মেনশন করতে পারেন। অতি দ্রুত আমরা সবাই একটু বেশি বেশি করে ফ্রেন্ডে মেনশন করার চেষ্টা করি। আচ্ছা, পরে কোশ্চেনটা দেখি আমাদের কি দিছে। আত্মপনা পর্বের 5টি শনাক্তকারী বৈশিষ্ট্য লেখো। খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন। কি দেওয়া আছে? আত্মপনা পর্বের 5টি শনাক্তকারী বৈশিষ্ট্য লেখো। কি কোশ্চেনটা দেওয়া আছে বলেন? আত্মপনা পর্বের 5টি শনাক্তকারী বৈশিষ্ট্য লেখো। ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, এর আগে আমাকে একটু কমেন্ট করবেন, ঠিক আছে? আচ্ছা দেখেন, এর আগে একটু আমাকে বলেন তো ভাই, আমাদের হচ্ছে আত্মপনা পর্ব, আত্মপনা যে পর্ব, ঠিক আছে, বলেন তো প্রাণী জগতের মধ্যে বৃহত্তম পর্ব কোনটা? প্রাণী জগতের মধ্যে বৃহত্তম পর্ব কোনটা? প্রাণী জগতের মধ্যে দ্বিতীয় বৃহত্তম পর্ব কোনটা? এবং প্রাণী জগতের মধ্যে তৃতীয় বৃহত্তম পর্ব কোনটা? সবার কাছ থেকে আমি একটু কমেন্ট জানতে চাচ্ছি। প্রাণী জগতের মধ্যে বৃহত্তম পর্ব কোনটা? প্রাণী জগতের মধ্যে দ্বিতীয় বৃহত্তম পর্ব কোনটা? এবং প্রাণী জগতের মধ্যে তৃতীয় বৃহত্তম পর্ব কোনটা? আমরা সবাই জানি প্রাণী জগতের মধ্যে বৃহত্তম পর্ব হচ্ছে আর্থ্রোপোডা। আর্থ্রোপোডা এটা হচ্ছে প্রাণী জগতের মধ্যে বৃহত্তম পর্ব। প্রাণী জগতের মধ্যে দ্বিতীয় বৃহত্তম পর্ব কোনটা বলেন তো ভাই? মলাস্কা। প্রাণী জগতের মধ্যে তৃতীয় বৃহত্তম পর্ব কোনটা? প্রাণী জগতের মধ্যে তৃতীয় বৃহত্তম পর্ব হচ্ছে করডাটা। এগুলো পরীক্ষার জন্য কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ। এই ধরনের কোশ্চেন কিন্তু আগামীকাল কিন্তু আমাদের বিউপিতে আসলেও আসতে পারে। কোনটি বৃহত্তম পর্ব, কোনটি দ্বিতীয় বৃহত্তম পর্ব, কোনটি আমাদের তৃতীয় বৃহত্তম পর্ব, ঠিক আছে? আচ্ছা, তা আর্থ্রোপোডা পর্বের 5টি শনাক্তকারী বৈশিষ্ট্য লেখো। প্রথমে কি আছে? এদের সন্ধিযুক্ত উপাঙ্গ আছে, এরা অবশ্যই দ্বিপার্শ্বীয় প্রতিসম, এরা খণ্ডাকারিত এবং ট্যাগমাটায় বিভক্ত। একটা জিনিস কিন্তু সবসময় আমি আপনাদের বলছিলাম, অঞ্চলায়ন, অঞ্চলায়ন, অঞ্চলায়ন বলেন তো ভাই, অঞ্চলায়ন বা ট্যাগমাটাইজেশন শুধুমাত্র কোন পর্বে আমরা দেখতে পারবো? অঞ্চলায়ন বা ট্যাগমাটাইজেশন শুধুমাত্র আমরা আর্থ্রোপোডা পর্বে আমরা অঞ্চলায়ন বা ট্যাগমাটাইজেশনটা কি দেখতে পাচ্ছি, ঠিক আছে? অঞ্চলায়ন বা ট্যাগমাটাইজেশন আমরা কোন পর্বে দেখতে পাচ্ছি? অঞ্চলায়ন বা ট্যাগমাটাইজেশন হচ্ছে আমরা অঞ্চলায়ন বা দেখতে, সে কথাটা বলছে এরা সন্ধিযুক্ত উপাঙ্গ বিশিষ্ট, এরা দ্বিপার্শ্বীয় প্রতিসম, এরা খণ্ডকারিত ট্যাগমাটায় বিভক্ত, ঠিক আছে? এখানে কি আছে? মস্তকে একজোড়া অ্যান্টেনা এবং সাধারণত একজোড়া কি আছে বলতো? পুঞ্জাক্ষী আছে। পরের কথাটা আমাদের কি আছে? এতে বহিঃকঙ্কালটা কাইটিন নির্মিত এবং নিয়মিত মোচিত হচ্ছে। পরের কথাটা হচ্ছে যে খুবই গুরুত্বপূর্ণ, এদের দেহগহ্বরটা রক্তে পূর্ণ কি থাকে বলেন তো? হিমোসিল থাকে। দেহগহ্বরটা কি থাকে? রক্তে পূর্ণ হিমোসিল থাকে। খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন। বলেন তো আর্থ্রোপোডা পর্বের রেচন অঙ্গের নাম কি? সবাই একটু কমেন্ট করে আমরা জানিয়ে দিই। আমরা সবাই জানি আর্থ্রোপোডা পর্বের রেচন অঙ্গের নাম হচ্ছে মালপিজিয়ান, মালপিজিয়ান নালিকা। কি বললাম? আর্থ্রোপোডা পর্বের রেচনাঙ্গের নাম কি? মালপিজিয়ান নালিকা। সে কথাটাই বসিয়ে দেবে, রেচনাঙ্গটা মালপিজিয়ান নালিকা। এছাড়াও রয়েছে কক্সার, অ্যান্টেনাল এবং ম্যাক্সিলারি গ্রন্থি। অবশ্যই একটা জিনিস মাথায় রাখবেন, যখনই কোনো পর্বের বৈশিষ্ট্য যাবে অ্যাটলিস্ট সর্বনিম্ন আপনাদের কিন্তু মাস্ট বি 5টা বৈশিষ্ট্য কিন্তু আপনাদের দিতেই হবে। মাস্ট বি 5টা বৈশিষ্ট্য পরীক্ষার জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ, ঠিক আছে? তো এই স্লাইডটা আমরা দ্রুত একটু সবাই স্ক্রিনশট লেখে আমরা সবাই ডান লিখবো। সবাই একটু স্ক্রিনশট লিখে সবাই একটু ডান লিখবো। ক্লিয়ার? সবাই বুঝতে পেরেছেন কিনা সবাই একটু কমেন্ট করে জানিয়ে দেবো। বলেন বলেন সবাই আমরা বুঝতে পেরেছি কিনা একটু কমেন্ট করে আমরা জানিয়ে দেবো। বলেন সবাই বুঝতে পেরেছেন কিনা? সবার কাছে আমি কমেন্ট চাচ্ছি। বলেন। ধন্যবাদ সুজনাকে, তারপর হচ্ছে পূজানাথকে, ওকে ধন্যবাদ। এরপর আমি পরের কোশ্চেনে চলে যাবো। দেখেন খুবই গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন, সেটা হচ্ছে প্লাটিহেলমিনথিস এবং নেমাথেলমিনথিস এর মধ্যে 5টি পার্থক্য লেখো। খুবই গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন। তো আমরা এখন পর্যন্ত যারা ফ্রেন্ডদেরকে মেনশন করি নাই, অতি দ্রুত আমরা যারাই ক্লাস করতেছি অতি দ্রুত আমার ফ্রেন্ডদেরকে একটু কি করবো বলেন তো? মেনশন করবো। দ্যাট মিনস প্লাটিহেলমিনথিস এবং হচ্ছে নেমাটোডার মধ্যে পার্থক্য। প্লাটিহেলমিনথিস এবং নেমাটোডার মধ্যে পার্থক্য খুবই গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন। আচ্ছা, প্লাটিহেলমিনথিস যদি পরীক্ষার মধ্যে কোশ্চেন দেয় ভাই, চ্যাপ্টাদেহী প্রাণীকে অবশ্যই নির্দ্বিধায় আমি অ্যান্সার কি দিব? চ্যাপ্টাদেহী প্রাণী হচ্ছে আমাদের হচ্ছে যে কি
কি চ্যাপ্টারদের প্রাণী হচ্ছে প্লাটিহেলমিনথিস। পরীক্ষার মধ্যে কোশ্চেন দেয় নলাকার প্রাণী কোনটি, নলাকার প্রাণী হচ্ছে নেমাথেলমিনথিস হচ্ছে আমাদের নলাকার প্রাণী। আচ্ছা প্লাটিহেলমিনথিস, ঠিক আছে, এরা বেসিক্যালি চ্যাপ্টা বা ফিতা কৃমি নামে পরিচিত। পরীক্ষার মধ্যে কোশ্চেন এরকম করে দেয় সাধারণত, চ্যাপ্টা কৃমি, কি কৃমি, চ্যাপ্টা বা ফিতা কৃমি, কি বলছে, চ্যাপ্টা বা ফিতা কৃমি এরা কোন পর্বের অন্তর্গত, অবশ্যই মাথায় রাখবেন চ্যাপ্টা বা ফিতা কৃমি এরা হচ্ছে প্লাটিহেলমিনথিস, কি বলছে, এরা প্লাটিহেলমিনথিসের হলো অন্তর্গত, ঠিক আছে। আর হচ্ছে যে সুতা কৃমি বা গোল কৃমি, সবাই একটু কমেন্ট করি, সুতা কৃমি, সুতা কৃমি, সুতা কৃমি অথবা কি কৃমি ভাই, গোল কৃমি, ঠিক আছে, সুতা কৃমি বা গোল কৃমি এরা কোন পর্বের অন্তর্গত, এরা হচ্ছে নেমাটোডা পর্বের অন্তর্গত। এরা কি পর্বের অন্তর্গত, এই কোশ্চেনটা কিন্তু আমাদের আগামীকাল বিউপির জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ, ঠিক আছে। আচ্ছা প্লাটিহেলমিনথিস কি বলছে, এটা হচ্ছে অ্যাসিলোমেট। অ্যাসিলোমেট মানে কি, যাদের ক্ষেত্রে সিলোম নাই, আমরা জানি যে সিলোমটা কি, সিলোমের উপর ভিত্তি করে প্রাণীদেরকে আমরা তিনটি ভাগে ভাগ করতে পারি। কমেন্ট করেন তো সবাই, সিলোমের উপর ভিত্তি করে প্রাণীদেরকে কয়টি ভাগে ভাগ করা যায়, তিনটি ভাগে ভাগ করা যায়। কি কি, অ্যাসিলোমেট, তারপর ইউসিলোমেট এবং সুডোসিলোমেট। এ মানে নাই, সুডো মানে মিথ্যা, ইউ মানে প্রকৃত। সিলোম যাদের নাই তাদেরকে অ্যাসিলোমেট বলবো, আর যাদের সিলোম আছে কিন্তু পেরিটোনিয়াম পর্দা আবৃত করা থাকে না তারা হচ্ছে সুডোসিলোমেট, এবং যাদের প্রকৃত সিলোম আছে তারা হচ্ছে আমাদের ইউসিলোমেট। এটা পরীক্ষার জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ, ঠিক আছে। তাহলে আমাদের প্লাটিহেলমিনথিসটা কি সিলোমেট ভাই, অ্যাসিলোমেট, আর নেমাটোডা কি, সুডোসিলোমেট, ঠিক আছে। এদের পৌষ্টিক তন্ত্রটা কিরকম, অসম্পূর্ণ, আর এদের পরিপাক নালীটা হলো অসম্পূর্ণ। আমাদের প্লাটিহেলমিনথিসের রেচন তন্ত্রটা কি দ্বারা তৈরি হচ্ছে সেটা কই, পরীক্ষা আমাদের প্রায় সময় কোশ্চেন দেয় কোন পর্বের প্রাণীতে, কোন পর্বের প্রাণীতে ফ্লেম সেল দেখা যায়, কোন পর্বের প্রাণীতে ফ্লেম সেল দেখা যায়, অবশ্যই মাথায় রাখতে হবে প্লাটিহেলমিনথিস পর্বের প্রাণীতে আমরা ফ্লেম সেল দেখতে পাচ্ছি, ঠিক আছে। আর এদের ক্ষেত্রে রেচন তন্ত্র অনুপস্থিত। এই যে পার্থক্যটা আমরা সবাই বুঝতে পেরেছি কিনা, কারণ এই পার্থক্যটা কিন্তু এবার আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের লিখিত পরীক্ষার জন্য সো মাচ ইম্পর্টেন্ট। সবাই আমরা বুঝতে পেরেছি কিনা, আমরা সবাই একটু কমেন্ট করব, এবং সবাই যদি আমরা খাতার মধ্যে লিখি সবাই, তাছাড়া একটু এই স্লাইডটা সবাই একটু স্ক্রিনশট লিখে আমরা সবাই ডান লিখবো, সবাই একটু স্ক্রিনশট লিখে সবাই একটু আমরা ডান লিখবো, সবাই একটু স্ক্রিনশট লিখে সবাই একটু ডান লিখবো, বলেন সবাই আমরা স্ক্রিনশট লিখে ডান লিখবো, ঠিক আছে, ওকে। এখন দেখেন আমাদের হচ্ছে যে খুবই গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন আমাদের এখানে আলোচনা করব। কোশ্চেনে কি দেওয়া আছে দেখেন, গণ পর্যন্ত মানুষের শ্রেণীবিন্যাস করতে বলছে। কি দেওয়া আছে, পর্ব দিতে হবে, উপপর্ব দিতে হবে, শ্রেণী দিতে হবে, বর্গ দিতে হবে, গোত্র দিতে হবে। খুবই গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন। মানে কি দেওয়া আছে, গণ পর্যন্ত, মানে আমাদের এর পর্বটা কি, অবশ্যই আমাদের উপপর্বটা কি বলতো, করডাটা। এর উপপর্বটা কি বলছি, ভার্টেব্রাটা। এর শ্রেণীটা কি বলছি, ম্যামালিয়া। এর বর্গটা কি, প্রাইমেটস। এর গোত্রটা কি, হোমিনিডিয়া, এবং গণটা কি, হোমো, ঠিক আছে। আর প্রজাতিটা কি বলেন তো, প্রজাতিটা হচ্ছে আমাদের হলো প্রজাতি হলো স্যাপিয়েন্স, তার মানে হোমো স্যাপিয়েন্স। গণ পর্যন্ত মানুষের শ্রেণীবিন্যাস করো। খুবই গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন। এই কোশ্চেনটা সবাই বুঝতে পেরেছি কিনা একটু আমরা সবাই কমেন্ট করে জানিয়ে দিব। গণ পর্যন্ত মানুষের শ্রেণীবিন্যাস করো। আমরা সবাই জানি যে মানুষটা, ভাইরা কথা বলে, মানুষটা কোন পর্বের, আমরা সবাই জানি মানুষ হলো করডাটা পর্ব, এটা নির্দ্বিধায় বলতে পারি। আমরা জানি যে করডাটা পর্বে তিনটি উপপর্ব আছে। কি কি, ইউরোকর্ডাটা, সেফালোকর্ডাটা, ভার্টেব্রাটা। মানুষ কোন উপপর্বের অন্তর্গত, আমরা সবাই জানি মানুষ হচ্ছে ভার্টেব্রাটার হচ্ছে অন্তর্গত। এই শ্রেণীটা কি বলছি, এই শ্রেণীটা হচ্ছে ম্যামালিয়া, ম্যামালিয়া। ক্লিয়ার? এই কোশ্চেনটা কিন্তু আমাদের লিখিত পরীক্ষার জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ, ঠিক আছে। সবাই বুঝতে পেরেছি কিনা সবাই একটু আমরা কমেন্ট করব। মিফতাহুল চৌধুরী, আসসালামু আলাইকুম। আলাইকুম মিফতাহুল, সম্মত আগামীকাল আপনাদের বিউপি এপিএসটি অনুসারে পরীক্ষা আছে আপনার, সেটা আমি জানি ভালো করে। আপনার জন্য দোয়া এবং শুভকামনা রইল। শুধু আপনার জন্য না, যারা আমরা আগামীকাল বিউপিতে পরীক্ষা দিতে যাব সবার জন্য জয়কলি পরিবারের পক্ষ থেকে এবং পাপ্পু ভাইয়ের পক্ষ থেকে অফ্রন্ট দোয়া রইল, সবার জন্য শুভকামনা রইল, ঠিক আছে, ওকে। আচ্ছা, তো একটু আমরা সবাই কমেন্ট করব, ঠিক আছে। আচ্ছা, এরপরে যেটা নিয়ে আমি আলোচনা করবো আপনাদের সামনে, এই সমস্ত প্রাণীদের বৈজ্ঞানিক নাম কিন্তু পরীক্ষার জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। নিম্নোক্ত প্রাণীদের বৈজ্ঞানিক নাম লেখো। এই প্রাণীদের বৈজ্ঞানিক নাম পরীক্ষার জন্য কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ, ঠিক আছে। দেখেন এই প্রাণীদের বৈজ্ঞানিক নাম, আমি যে সমস্ত বৈজ্ঞানিক নামগুলো আমি বলবো সেই বৈজ্ঞানিক নাম মাস্ট বি আপনাদের খুব সুন্দর করে জগন্নাথ বিশ্ববিদ্যালয় এবং ঢাবি রিটেনের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ, ঠিক আছে। দেখেন তো পরীক্ষার মধ্যে দিতে পারে গোল কৃমির বৈজ্ঞানিক নামটা কি, আপেল শামুকের বৈজ্ঞানিক নামটা কি,
জোকের বৈজ্ঞানিক নামটা কি, রুই মাছের নাম কি, ঘড়িয়াল কি, দোয়েল কি। এই যে কোশ্চেনগুলা, এই কোশ্চেনগুলা কিন্তু আমাদের লিখিত পরীক্ষার জন্য কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ। যেমন দেখেন গোলকৃমির বৈজ্ঞানিক নামটাকে, দেখেন আমি বলে দিচ্ছি ভাই, দেখেন গোলকৃমির বৈজ্ঞানিক নামটাকে সবাই একটু আমরা কমেন্ট করবো এবং খাতার মধ্যে লিখবো। দেখেন গোলকৃমির বৈজ্ঞানিক নাম কি বলেন? গোলকৃমির বৈজ্ঞানিক নামটা হচ্ছে যে অ্যাসকারিস লিউমব্রিক্রোআইডিস। কি বললাম বলেন তো? গোলকৃমির বৈজ্ঞানিক নামটা কি বলছি? অ্যাসকারিস লিউমব্রিক্রোআইডিস, এটা হচ্ছে গোলকৃমির বৈজ্ঞানিক নাম। আচ্ছা বলেন তো আপেল শামুকের বৈজ্ঞানিক নামটা কি? আপেল শামুকের, সবাই একটু কমেন্ট করবো আর লিখবো আপেল শামুকের বৈজ্ঞানিক নামটা কি বলেন তো? সেটা হচ্ছে পাইলা গ্লোবোসা। আপেল শামুকের বৈজ্ঞানিক নামটা কি বলছি? পাইলা গ্লোবোসা। আচ্ছা কেউ কি বলতে পারবেন আপেল শামুক, আপেল শামুকে কোন ধরনের প্রতিসাম্য দেখা যায়? এই টাইপের কোশ্চেন কিন্তু আগামীকাল বিউপির জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ ভাইয়ারা, ঠিক আছে? বলেন বলেন তো আপেল শামুকে কোন ধরনের প্রতিসাম্য দেখা যায়? আমি একটু কথা বলি, কথাটা মন দিয়ে শুনবেন। অপ্রতিসাম্য, ঠিক আছে? অপ্রতিসাম্য, ঠিক আছে? অপ্রতিসাম্য, যাদের ক্ষেত্রে প্রতিসাম্যতা নাই তারাই হচ্ছে আমাদের অপ্রতিসাম্য, তাই না? সে অপ্রতিসাম্য আমরা দুটি ক্ষেত্রে দেখতে পাচ্ছি। মনে রাখার সূত্র হলো তালব্য সরকার শ্বাস, দন্তাস্ব শ্বাস। কেন শ্বাস? তালব্য সরকারটা কি, দন্তাস্বতে কি, সাথে হচ্ছে আমাদের আপেল শামুক। কি বলছি? আপেল, আপেল শামুক, ঠিক আছে? আর দন্তের সাথে কি ভাই? দন্তের সাথে হচ্ছে আমাদের স্পঞ্জ। দন্তের সাথে কি বলেন তো? স্পঞ্জ। এই যে আপেল শামুক, এই আপেল শামুকের বৈজ্ঞানিক নামটা কি বলেন তো? পাইলা গ্লোবোসা। আচ্ছা আপনারা বলেন তো স্পঞ্জ, স্পঞ্জ কোন পর্বের প্রাণী? আমরা সবাই জানি স্পঞ্জ কোন পর্বের প্রাণীরা স্পঞ্জ নামে পরিচিত ভাইরা? পরিফেরা পর্বের প্রাণীরা হচ্ছে স্পঞ্জ নামে পরিচিত, ঠিক আছে? বলেন তো কোন পর্বের প্রাণীরা স্পঞ্জ নামে পরিচিত? সবাই একটু আমরা দ্রুত কমেন্ট করি। কোশ্চেনটা কি বলছি? কোন পর্বের প্রাণীরা স্পঞ্জ নামে পরিচিত? এই কোশ্চেনটা আগামীকাল বিউপির জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ, ঠিক আছে? কোন পর্বের প্রাণীরা স্পঞ্জ নামে পরিচিত? অবশ্যই মাথায় রাখতে হবে পরিফেরা পর্বের প্রাণীরা স্পঞ্জ নামে পরিচিত। পরীক্ষার মধ্যে কোশ্চেন যদি দেয় কোন পর্বের প্রাণীতে, কোন পর্বের প্রাণীতে, কোন পর্বের প্রাণীতে অপ্রতিসাম্য দেখা যায়, যদি বলা হয় কোন পর্বের প্রাণীতে অপ্রতিসাম্য দেখা যায়, অবশ্যই অবশ্যই আপনারা লিখবেন, কোশ্চেন আনসার দিবেন পরিফেরা পর্বের প্রাণীতে আমরা অপ্রতিসাম্য দেখতে পাচ্ছি। ক্লিয়ার? ওকে। যোগ, যোগ, যোগের বৈজ্ঞানিক নামটা কি? যোগের বলে হিরুডো মেটাডিসিনিস, ঠিক আছে? রুই মাছ, রুই মাছের বৈজ্ঞানিক নামটা কি বলেন? রুই মাছের বৈজ্ঞানিক, খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন। রুই মাছের বৈজ্ঞানিক নামটা কি বলেন? রুই মাছের বৈজ্ঞানিক নামটা হচ্ছে ল্যাবিও রোহিতা। রুই মাছের বৈজ্ঞানিক নামটা কি বলেন সবাই? রুই মাছের বৈজ্ঞানিক নামটা কি? সবাই কমেন্ট করি। রুই মাছের বৈজ্ঞানিক নামটা কি? ল্যাবিও রোহিতা, ঠিক আছে? ঘড়িয়াল, ঘড়িয়ালের বৈজ্ঞানিক নামটা কি? গ্যাভিয়ালিস গ্যাঞ্জিটিকাস, ঠিক আছে? আর দোয়েলের বৈজ্ঞানিক নামটা কি বলছি? কপসাইকাস সাউলারিস। এই কয়টা কোশ্চেন কিন্তু আমাদের কিন্তু লিখিত পরীক্ষার জন্য অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ, লিখিত পরীক্ষার জন্য অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ। এই কয়টা জিনিস আমরা সবাই খাতার মধ্যে লিখি এবং আমরা সবাই একটু স্ক্রিনশট দেই ভাইরা। এই কোশ্চেনটা কিন্তু একটা কোশ্চেন ইনশাল্লাহ আমরা জগন্নাথ বিশ্ববিদ্যালয় বা ঢাবির মধ্যে পাবো। সবাই একটু স্ক্রিনশট লিখে আমরা সবাই কমেন্টে ডান লিখি, এবং যারা এখন পর্যন্ত ফ্রেন্ডদেরকে মেনশন করেন নাই অতি দ্রুত আমরা ফ্রেন্ডদেরকে একটু দ্রুত মেনশন করি, দ্রুত মেনশন করি, দ্রুত একটু ফ্রেন্ডে আমরা মেনশন করব, দ্রুত আমরা ফ্রেন্ডদেরকে মেনশন করব, ঠিক আছে? এখন দেখেন পরের কোশ্চেন, দেখেন কি দেওয়া আছে ভাই? দ্বিপদ, দ্বিপদ নামকরণ বলতে কি বোঝায়? দ্বিপদ নামকরণ বলতে কি বোঝায়? দেখেন আমরা সবাই জানি দ্বিপদ নামকরণ মানে কি? দ্বিপদ মানে হচ্ছে গণ প্লাস প্রজাতি, তাই না? গণ প্লাস প্রজাতি মিলে যেটা হবে সেটা হচ্ছে আমাদের কি বলেন তো? দ্বিপদ নাম, ঠিক আছে? গণ নামের দ্যাট মিন্স সেটাই বলছে, কাঁঠালের বৈজ্ঞানিক নাম সেটা এখানে বলা আছে। দ্বিপদ নামকরণ বলতে কি বোঝাও? এই কোশ্চেনটা কিন্তু আমাদের লিখিত পরীক্ষার জন্য অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ, ঠিক আছে? ওকে। এরপরে আমাদের অ্যানিলিডা পর্বের কিছু বৈশিষ্ট্য আছে। অ্যানিলিডা পর্বের বৈশিষ্ট্য এটাও কিন্তু আমাদের লিখিত পরীক্ষার জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। কোশ্চেনটা দিতে পারে অ্যানিলিডা পর্বের বৈশিষ্ট্যগুলো লিখুন, অ্যানিলিডা পর্বের বৈশিষ্ট্যগুলো লিখুন। এটা কিন্তু আমাদের লিখিত পরীক্ষার জন্য অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ, ঠিক আছে? এই কোশ্চেনটা কিন্তু এবার আমাদের জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য আমরা কিন্তু সব পর্বের বৈশিষ্ট্যগুলো পড়ার দরকার নাই। আমরা মলাস্কা পর্বের বৈশিষ্ট্য পড়বো, আমরা আর্থ্রোপোডা পর্বের বৈশিষ্ট্য পড়বো, আমরা অ্যানিলিডা পর্বের বৈশিষ্ট্য পড়বো, ঠিক আছে ভাই? দেখেন অ্যানিলিডা পর্বের বৈশিষ্ট্য পড়বো। প্রথমে হচ্ছে অ্যানিলিডা পর্বের বৈশিষ্ট্য হলে কি দেওয়া আছে?
এদের দেহটা হচ্ছে লম্বা, এদের দেহটা নলাকার, এরা দ্বিপার্শ্বীয়, এরা প্রতিসম এবং পাতলা কিউটিকল আবৃত থাকে এবং প্রকৃত সিলোমযুক্ত। দ্যাট মিন্স এরা হচ্ছে ইউসিলোমেট, তাই না? ইউসিলোমেট। পরের কথাটা কি বলছে, এদের প্রকৃত কি আছে বলেন তো, খণ্ডকায়ন উপস্থিত এবং এদের চলনাঙ্গটা হলো সিটি বা প্যারাপেডিয়া। এই লাইনটা এবার আমাদের আগামীকাল বিউপির জন্য কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ। প্রশ্নটা দিতে পারে কাদের চলনাঙ্গ, দেখেন প্রশ্ন দিতে পারে কাদের চলনাঙ্গ প্যারাপোডিয়া। কি বললাম, কাদের চলনাঙ্গ প্যারাপেডিয়া। অবশ্যই আমাদের অ্যান্সার কি হবে, অ্যানিডা পর্বের চলনাঙ্গটা হচ্ছে প্যারাপেডিয়া, ঠিক আছে? এরপর দেখেন এদের রক্ত সংবহন তন্ত্র হচ্ছে বদ্ধ। আমরা জানি যে সংবহন তন্ত্র দুই প্রকার, পানির সংবহন তন্ত্র, রক্ত সংবহন তন্ত্র। আমরা এই কথাও জানি যে একায় নোডারমাটা পর্বের প্রাণীতে পানির সংবহন তন্ত্র দেখা যায়, আর পানি নালীতন্ত্র কোথায় দেখা যাচ্ছে, পানি নালীতন্ত্র আমি দেখতে পাচ্ছি পরিফেরা পর্বের প্রাণীতে আমি পানি নালীতন্ত্র দেখতে পাচ্ছি। আর সংবহন তন্ত্র দুই প্রকার, একটা বদ্ধ আর হচ্ছে মুক্ত। অ্যানিডা পর্বের রক্ত সংবহন তন্ত্র হচ্ছে বদ্ধ, ঠিক আছে? এবং এদের ট্রোকোফোর নামক লার্ভার বিকাশ ঘটে। এই লাইনটা কিন্তু আমাদের আগামীকাল বিউপির জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। কোশ্চেনটা কিন্তু এটাও দিতে পারে, কাদের জীবনচক্রে ট্রোকোফোর নামক লার্ভা থাকে। সবাই একটু আমরা কমেন্ট করি কোশ্চেনটা আমি কি বলছি ভাই, কাদের জীবনচক্রে ট্রোকোফোর নামক লার্ভা থাকে। এই একটা কোশ্চেন। আরেকটা কোশ্চেন পরীক্ষার মধ্যে দিতে পারে কাদের চলন অঙ্গ হচ্ছে সিটি বা প্যারাপেডিয়া। এই দুটা কোশ্চেন আগামীকাল বিউপির জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। ক্লিয়ার? ওকে, সবাই একটু আমরা স্ক্রিনশট লিখে সবাই একটু ডান লিখবো, সবাই একটু স্ক্রিনশট লিখে সবাই একটু আমরা ডান লিখবো। ক্লিয়ার? সবাই ডান। ওকে, পরের কোশ্চেন আমি চলে আসবো। প্রাণীর পরিচিতি থেকে যে সমস্ত কোশ্চেন আমাদের পরীক্ষার মধ্যে দিতে পারে, দেখেন প্রাণীর পরিচিতিতে আমাদের তিনটা টপিকস ভাইরা আছে। কি কি আছে? হাইড্রা আছে, ঘাসফড়িং আছে এবং হচ্ছে রুই মাছ আছে। তিনটা টপিকস কিন্তু পরীক্ষার জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। আমি দেখবো যে এখান থেকে কি ধরনের কোশ্চেন আমাদের লিখিত পরীক্ষার মধ্যে আসে সেগুলো নিয়ে একটু কথা বলবো, ঠিক আছে? খুবই গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন এটা। বেসিক্যালি কোশ্চেনটা করা হয়েছে আমাদের হাইড্রার চলন থেকে। আমরা জানি যে হাইড্রার চলন কিন্তু অনেকগুলো আছে। কমন একটা কোশ্চেন যে কোশ্চেনটা কিন্তু আমাদের লিখিত পরীক্ষার মধ্যে দিতে পারে, সেটা জগন্নাথ বিশ্ববিদ্যালয় হোক বা ঢাকা বিশ্ববিদ্যালয় হোক। সেই কোশ্চেনটা হলো যে আমাদের লুপিং এবং সমাজ সল্টিং এর মধ্যে পার্থক্য লিখুন। কোশ্চেনটা কি হতে পারে, লুপিং এবং সমাজ সল্টিং এর মধ্যে পার্থক্য লিখুন। আচ্ছা, তো এইটা লুপিং বা হামাগুড়ি, লুপিং বা হামাগুড়ি এটা হচ্ছে হাইড্রার বিশেষ চলন পদ্ধতি। যদি বলা হয় এই কোশ্চেনটা কিন্তু আগামীকাল বিউপির জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। যদি প্রশ্ন দিতে পারে নিচের কোনটি হাইড্রার বিশেষ চলন পদ্ধতি, লুপিং বা হামাগুড়ি। যদি বলা হয় নিচের কোনটি হাইড্রার সাধারণ চলন পদ্ধতি, অ্যান্সার কি হবে, সমাজ সল্টিং এর বাংলা কি, ডিগবাজি দেওয়া। এরকম করে কি করা, ডিগবাজি দেওয়া। সমাজ সল্টিং বলছে ডিগবাজি দেওয়া। আচ্ছা, লুপিং বা হামাগুড়িতে এরা হচ্ছে মন্থর গতিতে যাচ্ছে। কি বলছি, এরা মন্থর গতিতে যাচ্ছে। আমার সমাজ সল্টিং এ কি হচ্ছে, এরা খুব ফাস্ট যাচ্ছে, দ্রুত গতি সম্পন্ন প্রক্রিয়া, ঠিক আছে? দেখেন এই পদ্ধতিতে পাদচাকতি কখনো মাটির উপরে উঠে আসে না, বাট এই পদ্ধতিতে পাদচাকতি মাটির উপরে কি হচ্ছে বলেন তো, উঠে আসতেছে। খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন। এই পদ্ধতিতে হাইড্রা কখনো কোষিকার উপর ভর দিয়ে দাঁড়াচ্ছে না, বাট এই জায়গায় কি ভর দিয়ে হলো দাঁড়াচ্ছে। কোষিকা সর্বদা গতিপথের দিকে থাকে, আর একবার কোষিকা আর একবার পাদচাকতি গতিপথের দিকে থাকে। এই যে পার্থক্যগুলো যদি দেয়, অ্যাট লিস্ট সর্বনিম্ন এই পার্থক্যটা লিখিত পরীক্ষার জন্য ভাইয়া অনেক বেশি গুরুত্বপূর্ণ। অবশ্যই আমরা 5টা পার্থক্য খুব সুন্দর করে দিব এবং এই টপিকটা থেকে আগামীকাল বিউপি থেকে কি কোশ্চেন আসতে পারে আমি সেগুলো কিন্তু আপনাদেরকে বলছি, ঠিক আছে? ওকে, তো আমরা সবাই একটু এই স্লাইডটা দ্রুত আমরা স্ক্রিনশট দিব। স্ক্রিনশট লিখে সবাই একটু আমরা ডান লিখবো, সবাই একটু আমরা ডান লিখবো, সবাই ডান লিখবো, সবাই ডান লিখবো। পরের কোশ্চেন দেখেন, এটাও কিন্তু আমাদের লিখিত পরীক্ষার জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। কোশ্চেনে কি দেওয়া আছে ভাই, এপিডার্মিস এবং গ্যাস্ট্রোডার্মিসের মধ্যে পার্থক্য। আমরা কিন্তু একটা কথা জানি যে হাইড্রা হলো দ্বিস্তরী প্রাণী। দ্বিস্তরী প্রাণী মানে ডিপ্লোব্লাস্টিক প্রাণী। এখানে একটোডাম আছে, এন্ডোডাম আছে, মেসোডাম কিন্তু নাই। মেসোডামের পরিবর্তে আমাদের এখানে কি আছে, মেসোগিলিয়া আছে, তাই না? একটোডামটা পরবর্তীতে এপিডার্মিস হচ্ছে আর এন্ডোডামটা পরবর্তীতে গ্যাস্ট্রোডার্মিস হচ্ছে। এই কোশ্চেনটা কিন্তু লিখিত পরীক্ষার জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। হাইড্রার এপিডার্মিস এবং গ্যাস্ট্রোডার্মিসের মধ্যে পার্থক্য, হৃদয়। ওকে, আচ্ছা, এপিডার্মিস এবং গ্যাস্ট্রোডার্মিসের মধ্যে পার্থক্য খুবই গুরুত্বপূর্ণ। দেখেন এখান থেকে যে কোশ্চেনটা দিতে পারে পুষ্টিকোষ, তারপর হচ্ছে কিউটিকল, তারপর হচ্ছে নিডোসাইট, তারপর জননাঙ্গ এবং কাস। এগুলো হলো আমাদের এমসিকিউর জন্য গুরুত্বপূর্ণ। বাট এখান থেকে যদি আমাদের কোশ্চেনটা পরীক্ষার মধ্যে দেয়, অ্যাট লিস্ট আমাদের 6টা পার্থক্য খুবই ভালো করে দেখতে হবে। এপিডার্মিস এবং গ্যাস্ট্রোডার্মিসের পার্থক্যটা পরীক্ষার জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ, ঠিক আছে? তো আমরা সবাই এই স্লাইডটা
খুবই গুরুত্বপূর্ণ এবং লিখিত পরীক্ষার জন্য খুব সুন্দর করে আমি এটা নোট করে দিয়েছি আপনাদের জন্য। সবাই একটু আমরা স্ক্রিনশট লেখা দান লিখবো, সবাই একটু স্ক্রিনশট লেখা দান লিখবো। পরের কোশ্চেন দেখেন, নিম এবং পূর্ণাঙ্গ ঘাসফড়িং এর মধ্যে পার্থক্য। এই কোশ্চেনটা আমরা সবাই খাতার মধ্যে একটু ভিভিআই দিয়ে রাখেন সবাই, কারণ এই কোশ্চেনটা এবার আপনারা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে পেলেও পেতে পারেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের লিখিত পরীক্ষার মধ্যে পেলেও পেতে পারেন। নিম এবং পূর্ণাঙ্গ ঘাসফড়িং এর মধ্যে পার্থক্য লিখুন, খুবই গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন। দেখেন, নিমটা কি ভাই? ঘাসফড়িং এর অপরিণত যে অবস্থা, সে অপরিণত অবস্থাকে আমি কি বলবো? নিম বলবো, ঠিক আছে। আর পূর্ণাঙ্গ যে অবস্থা, সে পূর্ণাঙ্গ অবস্থাকে আমি কি বলবো? ইমাগো বা পূর্ণাঙ্গ ঘাসফড়িং বলবো, তাই না? এখন দেখেন, নিমটা কি হচ্ছে ভাই? সাধারণত আকারে সে ছোট হচ্ছে এবং ঘাসফড়িংটা কি হচ্ছে? আকারে বড় হচ্ছে। তো নিমফের বর্ণটা সাধারণত কিরকম হচ্ছে? ফ্যাকাশে হচ্ছে, একদম বলে না ফ্যাকাশে হয়ে গেছে কেন? ফ্যাকাশে কালার হচ্ছে। নিমফের বর্ণটা কিরকম হচ্ছে? সবাই কমেন্ট করি, ফ্যাকাশে হচ্ছে। নিমফের বর্ণটা কিরকম হচ্ছে? ফ্যাকাশে হচ্ছে। আর পূর্ণাঙ্গ ঘাসফড়িং এর বর্ণটা কিরকম হচ্ছে? সবুজ আভ হচ্ছে। দেখেন, মোল্টিং মানে কি? খোলস মোচন বা বদলানোকে কি বলে? আমি আবার কোশ্চেনটা বলতেছি, সবাই কথা শুনেন ঠান্ডা মাথায়। এই কোশ্চেনটা আগামী বিউপির জন্য দিতে পারে। খোলস মোচন বা বদলানোকে কি বলে? খোলস মোচন বা বদলানোকে কি বলে? অবশ্যই মাথায় রাখতে হবে, খোলস মোচন বা বদলানোকে আমরা কি বলবো? মোল্টিং বলবো। আচ্ছা বলেন তো, এই খোলস মোচন বা বদলানো কোন ধরনের হরমোনের জন্য হচ্ছে? একডাইসন নামক হরমোনের জন্য হচ্ছে। কোন হরমোনের জন্য হচ্ছে ভাই? একডাইসন নামক হরমোনের জন্য হচ্ছে। এই কোশ্চেনটা কিন্তু আগামীকাল আমাদের বিউপির জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। কোন হরমোনের জন্য হচ্ছে? একডাইসন নামক হরমোনের জন্য হচ্ছে, ঠিক আছে। এটা কিন্তু পরীক্ষার জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। ওকে, তো আমরা সবাই এই গুরুত্বপূর্ণ স্লাইডটা, আমার নোটটা সবাই একটু স্ক্রিনশট লেগে সবাই একটু ডান লিখবো। সবাই সবাই আমরা স্ক্রিনশট লেগে সবাই একটু দ্রুত ডান লিখবো। এই স্লাইডটা সবাই একটু স্ক্রিনশট লিখে সবাই ডান লিখবো, ঠিক আছে। ওকে, পরের কোশ্চেন দেখেন, এখানে আমি বেশ কটা আমি আপনাদের একেবারে সংক্ষিপ্ত কোশ্চেন দিয়েছি। অনেক সময় লেস লাগানো থাকে, যেমন পরীক্ষার মধ্যে দিতে পারে মেসেন্টেরন কি? নিম এবং পূর্ণাঙ্গ ঘাসফড়িং এর মধ্যে পার্থক্য, লেজ লাগানো থাকে, ঠিক আছে। দ্যাট মিনস এই টাইপের কোশ্চেনগুলো আমাদের মানে আপনার দুটো একসাথে অ্যাড্রেসে থাকবে। এই টাইপের কোশ্চেন একটু আপনাদের সামনে কথা বলবো। যেমন দেখেন, প্রথমে আমাদের দিতে পারে আসলে মেসেন্টেরনটা কি, ঠিক আছে। মেসেন্টেরন হচ্ছে যে ঘাসফড়িং এ গিজার্ড কার্ডিয়া কপাটিকার মধ্যে মাধ্যমে একটি প্রশস্ত পাতলা প্রাচীবিশিষ্ট নালীতে উন্মুক্ত, একে আমরা কি বলবো? মেসেন্টেরন বা মধ্য অন্ত বলতেছি। হিমোসিলটা কি দেখেন, এটা কিন্তু আমাদের গুরুত্বপূর্ণ, অনেক বেশি গুরুত্বপূর্ণ। ঘাসফড়িং সহ সকল পতঙ্গের রক্তপূর্ণ দেহগহ্বরকে হিমোসিল বলে। ভাইয়েরা, এই লাইনটা কিন্তু আগামীকাল আপনারা যারা বিউপিতে পরীক্ষা দিবেন তাদের জন্য কিন্তু এটা একটু ভালো করে মাথায় রাখবেন। পতঙ্গের রক্তপূর্ণ দেহগহ্বরকে কি বলে? কমেন্ট করে সবাই একটু জানাই দেই। কি কোশ্চেনটা করছি? পতঙ্গের রক্তপূর্ণ দেহগহ্বরকে কি বলে? বলেন, পতঙ্গের রক্তপূর্ণ দেহগহ্বরকে কি বলে? অবশ্যই হচ্ছে হিমোসিল বলে, ঠিক আছে। তারপর দেখেন, গিজার্ড কি? এটাও কিন্তু আমাদের লিখিত পরীক্ষার জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। গিজার্ডটা কার অংশ? পরিপাক নালীর একটি পেশিবহুল অংশ হচ্ছে গিজার্ড। কি বলছি? পরিপাক নালীর একটি পেশিবহুল অংশ কি? পরিপাক নালীর একটি পেশিবহুল অংশ হচ্ছে আমাদের গিজার্ড, ঠিক আছে। নিম কি ভাই? নিমটা হচ্ছে যে নবজাত ঘাসফড়িংকে নিম বলে। এটাও কিন্তু আমাদের আগামীকাল বিউপির জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। নবজাত ঘাসফড়িংকে কি বলে? নবজাত ঘাসফড়িংকে হচ্ছে আমরা নিম বলি। নিম দেখতে অনেকটা পরিণত ঘাসফড়িং এর মতো। নিম দেখতে কিরকম? অনেকটা পরিণত ঘাসফড়িং এর মতোই, তবে এরা হচ্ছে আকারে ছোট, এর আকারে ছোট, দানাবিহীন, মস্তক যেহেতু না বড় এবং অসম্পূর্ণ প্রজনন তন্ত্র গুরুত্বপূর্ণ, ঠিক আছে। সবাই এই গুরুত্বপূর্ণ স্লাইডটা সবাই একটু আমরা দেখবো এবং স্ক্রিনশট লিখবো। সবাই সবাই স্ক্রিনশট, সবাই একটু দান লিখবো, ঠিক আছে। ওকে, এখানে আরো বেশ কটা কোশ্চেন আমাদের দেওয়া আছে। সম্পূর্ণ রূপান্তর বলতে কি বুঝি? মোল্টিং কি? ওমাটিডিয়াম কি? এবং ওভিপোজিটরটা কি? সম্পূর্ণ রূপান্তর বুঝতে পারতেছি, শিশু প্রাণী যখন দেখতে পূর্ণাঙ্গ প্রাণী থেকে সম্পূর্ণ ভিন্ন ধরনের হয়, এই ঘটনাটাকে আমরা কি বলতেছি? সম্পূর্ণ রূপান্তর বলতেছি। আর মোল্টিংটা কি? দেখেন, ঘাসফড়িং এর খোলস ত্যাগের নিম্নচনকে আমরা কি বলতেছি? মোল্টিং বলতে। আমি বলতেছি ঘাসফড়িং এর খোলস যে বদলাচ্ছে, এই খোলস বদলানোটাকে আমরা কি বলতেছি? মোল্টিং বলতেছি। ওমাটিডিয়ামটাকে দেখেন, ঘাসফড়িং এর পুঞ্জাক্ষীর এককে। এই কোশ্চেনটা কিন্তু পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ, পরীক্ষার মধ্যে দিতে পারে। পুঞ্জাক্ষীর কি বলছি বলেন তো? পুঞ্জাক্ষীর, পুঞ্জাক্ষীর, পুঞ্জাক্ষীর একক
পুঞ্জাক্ষীর একককে কি বলে? সবাই তো আমরা কমেন্ট করে জানি পুঞ্জাক্ষীর একককে কি বলে, বলেন। পুঞ্জাক্ষীর একককে হচ্ছে আমরা ওমাটিডিয়াম বলি। কথা বলি সবাই, পুঞ্জাক্ষীর একককে কি বলে ভাই? পুঞ্জাক্ষীর একককে হচ্ছে আমরা ওমাটিডিয়াম বলি। অভিপোজিটরটা কি? অভিপোজিটর স্থির ঘাসফড়িং এর জননতন্ত্রের একটি অংশ হচ্ছে আমাদের অভিপোজিটর। এই স্লাইডটাও সবাই একটু আমরা দ্রুত একটু স্ক্রিনশট দিব, স্ক্রিনশটে সবাই একটু আমরা দান লিখবো, ঠিক আছে ভাই? ওকে। ওসেলাসকে আলোক সংবেদী অঙ্গ বলা হয় কেন? ঘাসফড়িং এর রক্তকে হিমোলিম বলা হয় কেন? এগুলো কিন্তু আমাদের লিখিত পরীক্ষার জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ, ঠিক আছে? এখন আমি আলোচনা করব আপনাদের কাছে পরিপাক এবং শোষণ নিয়ে, একটু আপনাদের সামনে আলোচনা করব। যারা দ্রুত এখন পর্যন্ত ক্লাসটাতে জয়েন করেননি, খুব দ্রুত ক্লাসটাতে আমরা দ্রুত জয়েন করব এবং বেশি বেশি করে একটু আমার সামনে ফ্রেন্ডদেরকে একটু বেশি বেশি করে মেনশন করার চেষ্টা করব, ঠিক আছে? বেশি বেশি করে একটু ফ্রেন্ডদেরকে আমরা মেনশন করার চেষ্টা করব। প্রথম কোশ্চেনটা কি দেওয়া আছে, খুব গুরুত্বপূর্ণ, হোয়াট ইজ ইমালসিফিকেশন? এই কোশ্চেনটা কিন্তু এবার আমাদের জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। ভাইরা, ইমালসিফিকেশন কথাটার আসলে মানেটা কি? ইমালসিফিকেশন কথাটার মানেটা কি? ইমালসিফিকেশন আসলে পিত্তরসে আমরা জানি যে কি থাকে, পিত্তরসে বিদ্যমান থাকে পিত্ত লবণ। পিত্ত লবণটা সোডিয়াম গ্লাইকোলেট ও সোডিয়াম টাইকোলেট স্নেহ জাতীয় খাদ্যকে ভেঙে সাবানে ফেনার মতো ক্ষুদ্র ক্ষুদ্র দানায় পরিণত করে। এই প্রক্রিয়াটাকে আমরা বেসিক্যালি কি বলবো? ইমালসিফিকেশন। সোজা কথায় ভাই, ইমালসিফিকেশনের মাধ্যমে ফ্যাট জাতীয় খাবারগুলা সে ক্ষুদ্র ক্ষুদ্র দানাতে কনভার্ট হয়ে যাচ্ছে। এই প্রসেসটাকে আমি কি বলবো? ইমালসিফিকেশন বলবো। সেটা কার অভাবে হচ্ছে? পিত্ত লবণের উপস্থিত হচ্ছে। এরপর দেখেন গ্লিসন্স ক্যাপসুলটা আসলে কি? দেখেন, গ্লিসন্স ক্যাপসুলটা হচ্ছে যে মানুষের যকৃত যে পর্দা দ্বারা আবৃত করা থাকে এবং যেটি যকৃত অভ্যন্তরে প্রবেশ করে, যকৃতকে হেপাটিক লোবিউল নামক অসংখ্য ক্ষুদ্র অংশে প্রবেশ করে, তাকে বেসিক্যালি আমরা কি বলবো? গ্লিসন্স ক্যাপসুল। পরীক্ষার মধ্যে দিতে পারে গ্লিসন্স ক্যাপসুলটা আসলে কি। আমাদের প্রত্যেকটা অর্গানে কিন্তু বেশ কিছু স্পেসিফিক অর্গানে, যে মস্তিষ্ক আবরণীকে আমরা মেনিনজেস বলি, অস্থির আবরণীকে আমরা পেরিঅস্টিয়াম বলি, তরুণস্থির আবরণীকে পেরিকার্ডিয়াম বলি, ঠিক তেমনি যকৃতের আবরণীকে আমরা কি বলবো? যকৃতের আবরণীকে আমরা কি বলবো বলেন সবাই? যকৃতের আবরণীকে আমরা গ্লিসন্স ক্যাপসুল বলবো। এই কোশ্চেনটা কিন্তু আমরা যারা আগামীকাল বিইউপি তে পরীক্ষা দিব, এই টাইপের কোশ্চেন কিন্তু আমাদের আগামীকাল বিইউপি তে দিতে পারে। অস্থির আবরণীকে কি বলে? তরুণস্থির আবরণীকে কি বলে? মস্তিষ্কের আবরণীকে কি বলে? স্নায়ুতন্ত্রের একক কি? তারপর হচ্ছে আমাদের কিডনির একক, বৃক্কের একক কি? এই টাইপের কোশ্চেন কিন্তু আমাদের লিখিত আগামীকাল বিইউপির জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ, ঠিক আছে? এরপর দেখেন কোশ্চেন দিতে পারে হচ্ছে আমাদের পিত্ত লবণ কি? কোশ্চেন দিতে পারে পিত্ত লবণ কি। দেখেন, কোলেস্টেরল বিপাকে সৃষ্ট গ্লাইকোলিক ও টার্কোলিক নামক পিত্ত অ্যাসিড দুটি সোডিয়াম লবণের সাথে যুক্ত হয়ে সোডিয়াম গ্লাইকোকোলেট ও সোডিয়াম টার্কোলেট ও পিত্ত লবণ তৈরি করে। এই পিত্ত লবণ বেসিক্যালি আমাদের কি করতেছে? ক্ষুদ্র ক্ষুদ্র দানায় পরিণত হচ্ছে। ক্লিয়ার? এই স্লাইডটা সবাই একটু আমরা তিনটা কোশ্চেন আছে বা তিনটা কোশ্চেনে কিন্তু আমাদের এবার রিটেনের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। সবাই একটু আমরা স্ক্রিনশট লিখে সবাই একটু ডান লিখবো, সবাই একটু আমরা স্ক্রিনশট লিখে সবাই একটু আমরা ডান লিখবো, ওকে? আচ্ছা, পরের কোশ্চেন দেখেন, পেপটিক কোষ বা চিপ কোষ কি? আমরা জানি যে গ্যাস্ট্রিক গ্রন্থিতে কিন্তু 4 ধরনের কোষ আমরা দেখতে পারি। এর মধ্যে একটা কোষ হচ্ছে আমাদের পেপটিক কোষটা ভাই, ঠিক আছে? জাইমোজেনিক কোষের, দেখেন কি বলা আছে, জাইমোজেনিক কোষের অপর নাম হচ্ছে পেপটিক কোষ বা চিপ কোষ। এই কোশ্চেনটা কিন্তু দিতে পারে বিইউপিতে আগামীকাল। বিইউপিতে কিন্তু এই কোশ্চেনটা কিন্তু আগামীকাল দিতে পারে। জাইমোজেনিক কোষের অপর নাম কি? জাইমোজেনিক কোষের অপর নাম হচ্ছে যে পেপটিক কোষ বা চিপ কোষ, ঠিক আছে? এই কোষ থেকে নিঃসৃত নিষ্ক্রিয় পেপসিনের হাইড্রোক্লোরিক অ্যাসিডের প্রভাবে সক্রিয় পেপসিনে কি হচ্ছে? আমাদের পরিণত হচ্ছে। এটা আমাদের পেপটিক কোষ বা চিপ কোষের কাজ। এরপর আমাদের দেখেন ভেস্টিবিউলটা কি? ভেস্টিবিউলে কি দেওয়া আছে? মুখছিদ্রের ওষ্ঠ দিয়ে বেষ্টিত ছিদ্রকে আমরা কি বলতেছি? ভেস্টিবিউল। খুবই গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন। এই কোশ্চেনটা কিন্তু এবার আমাদের লিখিত পরীক্ষা দিতে পারে। কিটোজেনিক ডায়েট বলতে কি বুঝো? খুবই গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন। সবাই একটু আমরা বেশি বেশি করে শেষ সময় যে যত পারে আমরা বেশি করে দ্রুত আমরা আমার সামনে একজন সবাই একটু আমরা 3-4 জনকে ফ্রেন্ডকে শেষ সময় আমরা মেনশন করি। দেখেন পরের কোশ্চেনটা কি দেওয়া আছে ভাই? কিটোজেনিক ডায়েটটা কি? বেসিক্যালি এই কোশ্চেনটা আমাদের হচ্ছে স্থূলতা, দ্যাট মিন্স অবেসিটি কন্ট্রোল করার জন্য আমরা এই কিটোজেনিক ডায়েটটা আসলে কন্ট্রোল করি। ভাই শুনেন, কিটোজেনিক ডায়েটটা কি? কিটোজেনিক ডায়েটটা হচ্ছে যে আমরা যখন নিম্ন শর্করা এবং উচ্চ চর্বিযুক্ত খাবারকে কি বলা হচ্ছে বলেন তো? নিম্ন শর্করা এবং উচ্চ চর্বিযুক্ত খাবারকে কিটোজেনিক ডায়েট বলতেছে। নিম্ন শর্করা এবং উচ্চ চর্বিযুক্ত খাবারকে কিটোজেন। বর্তমানে চিকিৎসকগণ স্থূলতা নিয়ন্ত্রণে এই ধরনের ডায়েট গ্রহণের কি থাকেন? পরামর্শ
দিয়ে থাকেন। এই ধরনের ডায়েটটা কিন্তু আমাদের খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস। ওকে, আচ্ছা, এরপরে আমরা আলোচনা করব ভিলাই কি, পাকস্থলীতে কেন শর্করা জাতীয় খাদ্য পরিপাক হচ্ছে না, যকৃতকে কেন রক্তে ভান্ডা। দেখেন এখানে যে কোশ্চেনটা দেওয়া আছে, কোশ্চেনে কি দেওয়া আছে সবাই একটু আমরা কথা বলি। দেখেন ভিলাই কি আসলে, দেখেন ভিলাইটা কি আমাদের অন্তের সাবমিউকোসা, মাস্কুলাস মিউকোসা এবং মিউকোসা স্তর মিলে অন্তের লুমেনে আঙ্গুলের মতো কত অভিক্ষেপ সৃষ্টি করে, একে বেসিক্যালি আমি কি বলবো, ভিলাই বলবো। ঠিক আছে, পরের কোশ্চেন দেখেন কি আছে, পাকস্থলীতে কেন শর্করা জাতীয় খাদ্য পরিপাক হয় না। পাকস্থলীতে শর্করা জাতীয় খাদ্য পরিপাক হয় না, নর্মাল কথা হতে পাকস্থলীতে শর্করা জাতীয় খাবার ভাঙার জন্য এই ধরনের কোনো এনজাইমই থাকে না। ঠিক আছে, তো দেখেন আমার এখানে কি বলা আছে, পাকস্থলীতে শর্করা জাতীয় খাদ্য পরিপাক হয় না, কারণ কি শর্করা জাতীয় খাদ্য পরিপাককারী এনজাইমগুলো কি টায়ালিন, অ্যামাইলেস, মল্টেস, সুক্রেস, ইনভার্টেস পাকস্থলীতে থাকে না। এসব এনজাইম পাকস্থলীতে না থাকা শর্করা জাতীয় খাদ্য পরিপাক হয় না। পাকস্থলীতে নিশ্চিত আছে HCl শুধু শর্করা জাতীয় খাদ্যের উপস্থিত ব্যাকটেরিয়াকে ধ্বংস করে। দ্যাট মিনস পাকস্থলীতে কিন্তু কখনোই আমাদের শর্করা জাতীয় খাদ্য পরিপাক হচ্ছে না। এই কোশ্চেনটা কিন্তু এবার আমাদের লিখিত পরীক্ষার জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। মেন কথা হলো পাকস্থলীতে এজন্যই শর্করা জাতীয় খাদ্য পরিপাক হচ্ছে না, কারণ হচ্ছে পাকস্থলীতে শর্করা জাতীয় খাদ্য ভাঙার জন্য এমন ধরনের কোনো এনজাইম থাকে না। বাট আগামীকাল বিউপির জন্য এই কোশ্চেনটা কিন্তু দিতে পারে, কোন এনজাইমগুলো শর্করা জাতীয় খাদ্যকে ভাঙতে পারে, কোন এনজাইমগুলো শর্করা জাতীয় খাদ্যকে ভাঙতে পারে। শর্করা জাতীয় খাদ্যকে ভাঙতে পারে টাইলিন এনজাইম, অ্যামাইলেস এনজাইম, মল্টেস এনজাইম, সুক্রেস এনজাইম এবং ইনভার্টেস এনজাইম, এগুলো আমাদের পাকস্থলীতে শর্করা জাতীয় খাদ্যকে ভাঙবে। পরের কোশ্চেন, যকৃতকে কেন রক্তের ভান্ডার বলা হয়। আমরা সবাই জানি যকৃতের সঞ্চয় ভূমিকা আছে, আবার যকৃতের বিপাকেও ভূমিকা আছে, এবং এটা কিন্তু আমি আপনাদেরকে বারবার বলছিলাম ক্লাসের মধ্যে, যকৃত কতটুকু পরিমাণে রক্ত সঞ্চয় করতে পারে, সে রক্ত সঞ্চয় করতেছে ভালো কথা, কিন্তু কতটুকু পরিমাণে রক্ত সঞ্চয় করে, সে 1500 সিসি রক্ত সঞ্চয় করে। এই কোশ্চেনটা কিন্তু আগামীকাল বিউপির জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। শুনেন, যকৃত কতটুকু পরিমাণে রক্ত সঞ্চয় করতে পারে, সে 1500 সিসি কি করে, রক্ত সঞ্চয় করে। 1500 সিসি কি করতেছে, রক্ত সঞ্চয় করে। 1500 সিসি রক্ত কে সঞ্চয় করতেছে, যকৃত আমাদের 1500 সিসি রক্ত হচ্ছে সঞ্চয় করতেছে। ঠিক আছে, এটা কিন্তু পরীক্ষার জন্য অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ। ঠিক আছে, কেন যকৃত রক্ত ভান্ডার বলা হচ্ছে। এই স্লাইডটা সবাই একটু আমরা স্ক্রিনশট লাগে, সবাই একটু ডান লিখবো, সবাই একটু ডান লিখবো। ঠিক আছে, ওকে। তো আজকে যে কতগুলো কোশ্চেন আমি আপনাদেরকে পড়ালাম, 3টা চ্যাপ্টার নিয়ে আমি আপনাদেরকে পড়াইছি। তারপর পরিপাক এবং শোষণ, প্রাণীর পরিচিতি, তারপর হচ্ছে প্রাণী বিভিন্নতা, শ্রেণীবিন্যাস। ইনশাআল্লাহ এই টাইপের কোশ্চেনগুলো থেকে আমাদের রিটেনের মধ্যে কোশ্চেন দিবে। তো কারো কোনো কনফিউশন আছে কিনা কোশ্চেনগুলো নিয়ে, এবং আজকের ক্লাসটা আপনাদের রিটেনের জন্য কতটুকু হেল্পফুল হলো আমরা একটু সবাই কমেন্ট করে জানাই দিব। এবং লিখিত জন্য আপনারা আরো ক্লাস চাচ্ছেন কিনা বায়োলজির উপরে, এগুলো একটু আমরা কমেন্ট করে জানিয়ে দেবো। সবাই একটু দ্রুত কমেন্ট করে জানিয়ে দেবো। এবং আগামীকাল বিউপির জন্য আপনারা কি কি টপিকস পড়ে যাবেন, এগুলো শুনতে যাচ্ছেন কিনা, যদি আপনারা বেশি বেশি করে বলেন যে ভাই আমি কালকে বিউপির জন্য পড়ে যাবো কি কি, আমি শেষ সময় একটু আপনারা কয়েকটা টপিকস বলবো, যে টপিকসগুলো মাস্ট বি পরীক্ষার মধ্যে কোশ্চেন আসবে। তো কমেন্টের ভিত্তিতে আমি বলবো আসলে কালকে আমরা কি কি পড়ে যাবো কি পড়ে যাবো না, একটু কমেন্ট করে সবাই জানাই দিই। এবং শেষ মুহূর্তে আমাদের জয়কলির যে রিটেন বিজ্ঞান বইটা আছে, আমরা রিটেনের জন্য অনেক বেশি প্যারা খাচ্ছি। জয়কলি রিটেন বিজ্ঞান বইটা, এই বইটা যারা এখন পর্যন্ত আমরা সংগ্রহ করি নাই, খুবই সুন্দর একটা বই। এখানে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, ম্যাথ অধ্যায় ভিত্তিক লিখিত প্রশ্নোত্তর দেওয়া আছে। তারপর হচ্ছে আপনার বিষয় ভিত্তিক চূড়ান্ত সাজেশন দেওয়া আছে। এখানে প্রত্যেকটা অধ্যায়ে ভিত্তিক কি কি ধরনের কোশ্চেন হতে পারে এবং চূড়ান্ত সাজেশন দেওয়া আছে। তো যারা আমরা রিটেনে প্যারা খাচ্ছি, এই রিটেন জয়কলি রিটেন বিজ্ঞান খুবই সুন্দর একটা বই। তো এই রিটেন বিজ্ঞান বইটা অতি দ্রুত আমরা নিকটস্থ লাইব্রেরি থেকে সংগ্রহ করে নেব। ঠিক আছে, যারা এখন পর্যন্ত আমরা সংগ্রহ করি নাই, অতি দ্রুত আমরা সংগ্রহ। যেমন দেখেন বায়োলজির কথা যদি বলি, জীববিজ্ঞান প্রথম পড়তে এখানে খুব সুন্দর করে হিউজ পরিমাণ কোশ্চেন আমাদের এখানে দেওয়া আছে, এগুলো একটু ভালো করে আমরা দেখে নিয়ে যাবো। ওকে, আচ্ছা, যারা এখন পর্যন্ত সংগ্রহ করি না আমরা সংগ্রহ করবো। দেখেন হ্যাঁ, এগুলো তো ভাবির জন্য লিখিত গুরুত্বপূর্ণ। ঠিক আছে, ঠিক আছে, ওকে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আসসালামু আলাইকুম, দেখা হবে বিজয়। কারো কোনো কোশ্চেন হলে কোন, আচ্ছা ভাই ঢাবিয়ে লিখিত জন্য কিছু বলেন। আমি যেগুলো পড়াচ্ছি এগুলো কিন্তু ঢাবির জন্য গুরুত্বপূর্ণ, আমার জগন্নাথের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। হৃদয় ক্লিয়ার? তুমি হৃদয় ক্লিয়ার হয়েছে ভাইয়া?
আমাদের সাথে অলরেডি যুক্ত হয়েছেন সুরভি আক্তার ম্যাম। ম্যাম আসসালামু আলাইকুম আপনাকে। আচ্ছা ভাই, পরজীবী আর পরাশ্রয়ীর পার্থক্যটা বলেন। পরজীবী আর পরাশ্রয়ী দুটা পার্থক্য কিন্তু সেম, ঠিক আছে? ওকে, ঠিক আছে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ওকে, আসসালামু আলাইকুম।